এই লো ক্লাস ছোট লোকের বাচ্চাটা পার্টিতে কি করছে? তাকে কে ইনভাইট করেছে এই পার্টিতে? হৃদিতা পার্টিতে একগাদা মানুষের সামনে তার পছন্দের মানুষটাকে অকথ্যভাবে অপমান করতে শুরু করেছে। শুভ্র পুরো হতবাক হৃদিতার আচরণে। হৃদিতা সুসজ্জিত সাজে একটা পার্টিতে গিয়ে হাজির হয়েছে। পার্টিতে পৌঁছে প্রথম দেখাতেই একটা ছেলেকে তার ভালো লেগে যায়, কিন্তু পরক্ষণেই যখন জানতে পারে সেই ছেলেটার স্ট্যাটাস তার থেকেও অনেক নিচে, তখন ব্যাপারটা তার অনেক ইগোতে লাগে। তাই সে ক্ষিপ্ত হয়ে সকলের সামনে সেই ছেলেটাকে অপমান করে বলা পূর্বের কথাগুলোর পাশাপাশি আরো বলতে শুরু করে। এই ছোট লোকটাকে দেখলেই রগে পিত্তি ফেটে যাচ্ছে। সে দেখতে শুনতে স্মার্ট হলেও এই পার্টিতে আসার মতো কোনো যোগ্যতাই তার নেই। হৃদিতার কথা শুনে হৃদিতার বন্ধু আহনাব যে আজকের পার্টিটা রেখেছে, সে দৌড়ে আসে হৃদিতার কাছে। হৃদিতার রেগে মেগে ফায়ার, প্রচন্ড ইগোতে লেগেছে ব্যাপারটা। হৃদিতা তার থেকেও লো কোয়ালিটির একটা ছেলের প্রতি তার ভালো লাগা কাজ করায়, কিন্তু সে ব্যাপারটা কাউকে বুঝতে না দিয়ে নিজের রাগ মেটাতে ছেলেটার উপরে রেগে যায়। আহনাফ হৃদিতার কাছে পৌঁছে তাকে শান্ত করার চেষ্টা করে, সেই সাথে হৃদিতার কাছে ছেলেটার উপরে রেগে যাওয়ার কারণ জানতে চায়। রিদিতা, কি হয়েছে তোমার? শুভ্র কি করেছে তোমার সাথে? কি করেছে সেটা অজানাই থাক। তুমি জাস্ট এই ছেলেটাকে আমার চোখের ত্রিসীমানা থেকে দূরে করো। এটা কেমন কথা রিদিতা? তুমি শুভ্রকে এতগুলো মানুষের সামনে তুচ্ছ তাচ্ছিল্য করলে কি কারণে? আর সে কি এমন করেছে যে তাকে আমি তোমার সামনে থেকে দূর করব? আহানা, তুমি সেই সামান্য ছেলেটার কারণে আমার কাছে কৈফিয়ত চাইছো? রিদিতা, সে আমার পরিচিত, আবার আমার ফ্রেন্ডও বটে। আমি অকারণে তার সাথে খারাপ আচরণ করতে পারি না। আহানা, সে আমার পরিচিত হোক বা ফ্রেন্ড হোক, সে এই পার্টিতে থাকার যোগ্যতাই রাখে না। কোথায় আমরা আর কোথায় সে? যত দূর জেনেছি এই ছেলেটার স্ট্যাটাস একদমই নিম্ন। তাহলে আমাদের সাথে এই ছেলেটাকে পার্টিতে ইনভাইট করে আমাদের অপমান কেন করছো? রিদিতা, এটা কেমন কথা? শুভ্র তোমার লেভেলের না দেখে সে কি বাড়িতে আসতে পারবে না? না, পারে না। দেখো আহনাব, আমি তোমার সাথে এই বিষয়ে আর কোনো কথা বলতে চাইছি না। তুমি এই ছেলেটাকে পার্টি থেকে দূর করো, না হয় কিন্তু আমি এখান থেকে চলে যাব। আর মনে রেখো, আমি যদি পার্টি থেকে চলে যাই তাহলে কিন্তু তোমার বিরাট বড় লোকসান হয়ে যাবে। তুমি এই পার্টির মধ্যে আমার দ্বারা নিজের ব্র্যান্ডের প্রমোশন করার পরিকল্পনা করেছো। আমি যদি চলে যাই তাহলে কিন্তু তোমার ব্র্যান্ড প্রমোশনের জন্য তুমি আমাকে দিয়ে আর ফটোশ্যুট করাতে পারবে না। সুতরাং তুমি এই শুভ্র নাকি তাকে এক্ষুনি আমার চোখের সামনে থেকে বিদায় করো, না হয় কিন্তু আমি চললাম। আচ্ছা আচ্ছা, আমি শুভ্রকে চলে যেতে বলছি, তুমি প্লিজ থাকো। আহনাফের কাছে হৃদিতার কথা মেনে নেওয়া ছাড়া আর কোনো রাস্তা নেই। হৃদিতার জেদের কাছে বাধ্য হয়ে আহনাফের পরাজয় স্বীকার করতে হয়, কারণ আজকের এই পার্টিতে অধিকাংশ লোক এসেছে হৃদিতার কারণে। হৃদিতা একজন বড় মাপের মডেল, অনেক বড় একটা কোম্পানিতে হৃদিতা মডেল হিসেবে কাজ করে। কোম্পানির ব্র্যান্ড প্রমোশনে হৃদিতার কৃতিত্ব অনেক বেশি। হৃদিতা নিজের কোম্পানির পাশাপাশি আরও অনেক ব্র্যান্ড প্রমোশনের জন্য মডেল হিসেবে কাজ করে। হৃদিতার মাধ্যমে কেউ নিজের ব্র্যান্ডের প্রমোশন করালে সেই ব্র্যান্ডের মার্কেট ভ্যালু অনেক বেড়ে যায়। এই কারণেই আহনাফ কোনোভাবেই হৃদিতাকে হাতছাড়া করতে পারে না। বাধ্য হয়ে শুভ্রের কাছে আহনাফ গিয়ে বলে, বন্ধু, তোকে এই পার্টি থেকে চলে যেতে হবে। তোকে রিদিতা কেন জানি সহ্য করতে পারছে না। রিদিতা আমায় ডিরেক্ট বলে দিয়েছে, তুই যদি এখানে থাকিস সে পার্টি থেকে চলে যাবে। তুই তো জানিস আমি কত কষ্ট করেছি নিজের বিজনেসটাকে আগে নিয়ে যাওয়ার জন্য। রিদিতা যদি একবার আমার ব্র্যান্ড প্রমোশন করে বা একবার আমার ব্র্যান্ডের জন্য ফটোশ্যুট করে, তাহলে আমার আর পিছনে ফিরে তাকাতে হবে না। বন্ধু, তুই প্লিজ মনে কষ্ট নিস না। আমার কাছে তোকে এখন চলে যেতে বলা ছাড়া বিশ্বাস কর আমার কোনো রাস্তা নেই। প্লিজ বন্ধু, মনে কষ্ট নিস না। আরে আহনাব, তুই এত টেনশন কেন নিচ্ছিস? আমি জানি না ওই মেয়েটা আমার উপরে কেন এত ক্ষিপ্ত হয়েছে, তবে আমি তোর খাতিরে চলে যাচ্ছি। আমি কোনোভাবেই চাই না আমার কারণে তোর কোনো লোকসান হোক। অযথা আমি থেকে তোর লোকসান করার চাইতে চলে গিয়ে যদি তোর উপকার হয় তাহলে সেটাই করব আমি। আচ্ছা বন্ধু, থাক, আমি চলে যাচ্ছি, কিন্তু যাওয়ার আগে
হৃদিতার সাথে একটু কথা বলে তারপর যাব। তবে তুই আবার টেনশন করিস না, আমার কথা বলায় তোর কোনো প্রকার ক্ষতির সম্মুখীন হতে হবে না। শুভ্র হৃদিতার দিকে এগিয়ে যায়। হৃদিতার রাগের মাত্রা ক্রমাগত আরো বেড়ে যায় শুভ্রকে দেখে। হৃদিতা খিটমিট করে তাকায় শুভ্রর দিকে। শুভ্র হৃদিতার চাহনের দিকে ভ্রুক্ষেপ না করে হৃদিতাকে বলে, আচ্ছা, আমি পার্টিতে আসায় আপনার কি সমস্যা হয়েছে একটু বলবেন কি আমায়? দেখ, সোজাভাবে বলতে গেলে তাকে আমার বিন্দু পরিমাণ সহ্য হচ্ছে না। কিন্তু কেন? এত কারণ জেনে তোর কোনো লাভ নেই। ঠিক আছে, তবে আমার সাথে আপনার এভাবে কথা বলাটা কিন্তু ঠিক হচ্ছে না। আপনি যথারীতি কিন্তু বয়সে আমার ছোট হবেন, এভাবে তুই তোকারি করাটা কিন্তু আপনার শোভা পায় না। আমি কিভাবে মানুষকে ট্রিট করব সেটা তোর কাছ থেকে অন্তত আমার শিখতে হবে না। তুই জলদি আমার চোখের সামনে থেকে দূর হ। আশা করি আহানাব ইতিমধ্যেই তোকে চলে যেতে বলেছে, সুতরাং তোকে যেটা করতে বলা হয়েছে তুই সেটাই কর। অকারণে আমায় জ্ঞান দিতে আসিস না, না হয় কিন্তু আমি পার্টি থেকে সোজা চলে যাব। শুভ্র আর কিছু না বলে পার্টি থেকে বেরিয়ে চলে আসে। শুভ্রর মাথায় এই প্রশ্নটাই ঘুরপাক খাচ্ছে। তার কারণে হৃদিতার কি এমন সমস্যা হয়েছে, আর কেনই বা তাকে হৃদিতা সহ্য করতে পারছে না। শুভ্র এসব ভাবতে ভাবতে একটা জায়গায় গিয়ে বসে। শুভ্রর মন প্রচন্ড খারাপ। আহনাফের কথায় শুভ্র অনেক কষ্ট পেয়েছে, কিন্তু শুভ্র সেটা আহনাফকে কোনোভাবেই বুঝতে দেয়নি। মাটির তৈরি মানুষগুলো যে নিজের স্বার্থ আর কাগজের তৈরি নোটের জন্য বরাবরের মতোই পাগল, সেটা শুভ্রের অজানা নয়। শুভ্রের সামনে বরাবর একটা মাঠ, আর সেই মাঠে নাইট টুর্নামেন্ট হচ্ছে। শুভ্র বেশ কিছুটা দূর থেকে বসে মন খারাপ করে খেলা দেখছে। ধীরে ধীরে খেলা দেখায় পুরোপুরি মগ্ন হয়ে যায় শুভ্র। কিছু সময় পর কারো চিৎকারের আওয়াজে শুভ্রর মনোযোগ ঘোরে। শুভ্র পিছনে ফিরে দেখে রাস্তার ওপর পাশে দুটো ছেলে একটা মেয়ের সাথে অসভ্যতাম করছে। শুভ্র বসা থেকে উঠে তৎক্ষণাৎ এগিয়ে যায় মেয়েটার দিকে। মেয়েটার কাছে পৌঁছাতেই দেখে হৃদিতাকে। ছেলে দুটো হৃদিতার সাথে অসভ্যতা করছে। শুভ্র কিছুটা অবাক হয় হৃদিতাকে একা এখানে দেখে, কারণ হৃদিতার গাড়ি রয়েছে। সে গাড়ি ছাড়া একা একা এই নিরিবিলি রাস্তায় কি করছে সেটাই শুভ্র বুঝতে পারছে না। তবে আপাতত তার এত বোঝাবুঝিতে কাজ নেই। ছেলে দুটোকে অতিক্রম করে হৃদিতার সামনে গিয়ে দাঁড়ায়। শুভ্রর কারণে ছেলে দুটোর কাজে বাধা পড়ায় তাদের মাঝে থেকে একজন শুভ্রকে জিজ্ঞেস করে, এই ছেলে কে তুই? তোরা যার সাথে অসভ্যতামি করছিস আমি তোর বয়ফ্রেন্ড। এই ছেলে আমাদেরকে কি তোর বোকা মনে হয়? শোন, বয়ফ্রেন্ড সেজে সাহায্য করার টেকনিকটা আমরা আরো বহু আগ থেকে জানি। অতএব আমাদের কাজে বাধা না দিয়ে নিজের কাজ কর গিয়ে। শুভ্র ছেলে দুটোর কথা শুনে এক হাত দিয়ে হৃদিতার কোমরে হাত রেখে তাকে হালকা করে জড়িয়ে ধরে বলে, শোন, আমি কোনো টেকনিক খাটাচ্ছি না, তো দুজন সোজা এখান থেকে চলে যা। হৃদিতা আমার গার্লফ্রেন্ড, আমি থাকতে তোদের এই অশ্লীল পরিকল্পনা কখনো সফল হবে না। ওটা তোরা দুজনে বিপদে পড়বি। ভালো চাস তো চলে দেয় এখান থেকে। শুভ্রর কথা শুনে ছেলে দুটো চলে যায়, কারণ ছেলে দুটো শুভ্রর কথায় কিছুটা ভয় পেয়েছে। তার উপরে তাদের তুলনায় শুভ্র দেখতে অনেক বেশি হাট্টাগোট্টা, বডি ফিটনেস জিমে ট্রেনিং করা ব্যক্তিদের ন্যায়। এক কথায় শুভকে দেখতে বডি বিল্ডারদের মতন লাগে। এই কারণে ছেলে দুটো শুভ্রর ভয়ে চলে গিয়েছে। তবে লোক দুটো যাওয়ার পরক্ষণেই হৃদিতা শুভ্রর থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে শুভ্রর উপরে চরম মাত্রায় রেগে যায়। এই, তুই আমার শরীরে হাত দিলি কোন সাহসে? ক্ষমা করবেন, আমি আসলে আপনাকে প্রোটেক্ট করার জন্য এমন করেছি। শুভ্রের কথায় হৃদিতার আরো রাগ উঠে যায়। কষে এক ধাক্কা দিয়ে শুভ্রকে রাস্তার পাশে কাদা পানিতে ফেলে দেয়। শুভ্র অপ্রস্তুত থাকায় নিজের ব্যালেন্স আর ধরে রাখতে পারেনি। হৃদিতা শুভ্রকে কাদা পানিতে ফেলে দিয়ে শুভ্রর উপরে চেঁচিয়ে বলে, তোর দ্বারা এইভাবে প্রোটেক্ট হওয়ার থেকেও ভালো ছিল তাদের দুইজনের কাছে অশ্লীলতার শিকার হওয়া। অন্তত তারা দুইজন তোর মতো লো ক্লাস নয়, অসভ্য কোথাকার। সুযোগ পাওয়া মাত্রই সেটাকে হাতছাড়া না করে কাজে লাগিয়ে ফেলেছিস। আসলে তোদের মতো মানুষকে বলার মতো আমার কাছে কোনো ভাষাই নেই। শুভ্র আর কিছু বলে না। হৃদিতা শুভ্রকে আবারও এক গাদা কথা শুনিয়ে একটা রিক্সা ডেকে চলে যায়। হৃদিতা বাসায় পৌঁছানোর পর হৃদিতার মা তাহেরা বেগম হৃদিতাকে বলে, তোর তাহলে কন্যা পছন্দ নেই, তাই তো? মা,
আমি আগেই বলেছি আমার কোনো পছন্দ নেই। ঠিক আছে, তাহলে আমি একটা ছেলে পছন্দ করছি, সেই ছেলেটার সাথে আমি তোর বিয়ে দিব। অলরেডি আমি তাদের সাথে কথাবার্তা অনেকটা পাকাপোক্ত করে ফেলছি। মা, তোমার যা ভালো মনে হয় করো। রিদিতা তাহেরা বেগমের সাথে কথা বলে রুমে চলে যায়। রিদিতার পরিবার আজ বেশ কিছুদিন ধরে রিদিতার বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। রিদিতা বাধ্য হয়ে বিয়ের জন্য রাজি হয়েছে, তবে সে ভিতরে ভিতরে একটা প্ল্যান সাজিয়ে রেখেছে। তার সাথে যারই বিয়ে হোক না কেন, 1 বছর পর সে তাকে ডিভোর্স দিয়ে বাকি জীবন নিজের মতো কাটাবে। রিদিতা আসলে কোনোভাবেই চায় না বিয়ে করে তার বডি ফিটনেস নষ্ট করতে, কারণ সন্তান গর্ভে আসলে শরীরের গঠন পরিবর্তন হবে, এতে করে তার মডেলিং কেরিয়ারে এফেক্ট পড়বে। তাই সে বিয়ের 1 বছর পর স্বামীকে ডিভোর্স দিয়ে নিজের রাস্তা পরিষ্কার করার পরিকল্পনা সাজিয়েছে। এতে করে তখন আর কেউ তাকে বিয়ের জন্য বিরক্ত করতে পারবে না। পরদিন রিদিতার রেডি হয়ে অফিসে যাওয়ার পূর্ব মুহূর্তে রিদিতার মা তাহেরা বেগম রিদিতার জন্য ঠিক করা পাত্রের ছবি রিদিতাকে দেখায়। রিদিতা তার মায়ের দেখানো ছবির দিকে তাকাতেই তার চোখ কপালে উঠে পড়ে। গতকাল যে ছেলেকে সে অপমান অপদস্থ করেছে, সেই ছেলের সাথেই তার মা বিয়ে ঠিক করেছে। রিদিতা বিয়ে করে বাঁচার জন্য যে পরিকল্পনা সাজিয়েছে, সেই পরিকল্পনায় সে যেন এখন নিজেই ফেঁসে যাচ্ছে। রিদিতা আশ্চর্য হয়ে তার মা তাহেরা বেগমকে বলে, মা, তোমার কি মাথা খারাপ হয়ে গিয়েছে নাকি? তুমি এটা কার সাথে আমার বিয়ে ঠিক করেছো? আমার মাথা খারাপ হতে যাবে কেন? আমার মাথা ঠিকই আছে। আর কি হয়েছে এই ছেলের সাথে তোর বিয়ে ঠিক করা? মা, তোমার মাথা আসলেই ঠিক নেই। আমার সাথে এই ছেলে যায় বলে সেটা তোমার কিভাবে মনে হয়? রিদিতা, সমস্যা কোথায়? ছেলে দেখতে শুনতেও বেশ হ্যান্ডসাম ও স্মার্টও। ওর সাথে তোর না যাওয়ার কি আছে? আমার মতো এই ছেলের সাথে তোকে অনেক সুন্দর মানাবে। মা, ছেলে দেখতে হ্যান্ডসাম আর স্মার্ট হলে কি তাকে আমার বিয়ে করতে হবে নাকি? বাকি আরও বিষয়বস্তুগুলোও তো তোমার যাচাই করতে হবে। সে দেখতে হ্যান্ডসাম, এই জিনিসটা ছাড়া কোনো দিক থেকেই সে আমার সাথে যায় না। আমি কোথায় আর সে কোথায়, সেটা কি একবারও মিলিয়ে দেখেছো তুমি? সে অল্প কিছু টাকা বেতনের একটা চাকরি করে, আর আমি নামি দামি একটা কোম্পানির মডেল হিসেবে কাজ করি। কোম্পানি প্রফিটের 3% টাকা কোম্পানি আমাকে দেয়। গত মাসে শুধু আমার কোম্পানি থেকেই প্রায় 8 লাখ টাকা আমার বেতন পড়েছে। আর এমনও মাস যায় যেই মাসে আমার বেতন 10 লাখেরও ওপরে পড়ে। বাকি আমি আরও যেসব কোম্পানির জন্য কাজ করি সেসব ছাড়াই। তুমি কিভাবে এই ছেলের সাথে আমাকে মেলাও মা? এই ছেলে তো আমার পায়ের নখেরও যোগ্য না, একদম লো ক্লাস একটা ছেলে। রিদিতা, বাধ্য হয়ে কিছু কথা বলি। হ্যাঁ মানলাম, সে অল্প সংখ্যক টাকা উপার্জন করে, কিন্তু তাই বলে মানুষের বেতন দিয়ে তার ক্লাস বিবেচনা করাটা একদম ঠিক না। এছাড়া তুই জীবনে বহু টাকার কামাই করছিস, তোর বাড়ি গাড়ি সবকিছু রয়েছে, অনেক লাক্সারিজ বা বিলাসবহুল জীবনযাপন করেছিস তুই। তোর জীবনে কোনো কিছুই এখন অপূর্ণ নেই, সমস্ত ইচ্ছাই তুই পূরণ করেছিস। অদূর ভবিষ্যতেও নিজের কোনো চাহিদা বা শখ জাগলে সেটা মেটানোর মতন ক্ষমতা তোর আছে। তুই সব দিক থেকে পরিপূর্ণ, শুধু একটা জিনিস বাদে, তোর জীবনে একটা পারফেক্ট মানুষ নেই। সেই মানুষটা, যে মানুষটা তোর টাকাকে নয় তোকে ভালোবাসবে। আর একটা মানুষের জীবন তখনই পরিপূর্ণতা পায় যখন তার জীবনে একজন মনের মতো মানুষ থাকে। এছাড়া জীবনে ভালো থাকার জন্য মাঝে মধ্যে নিজের চাইতেও নিচু অবস্থানে মানুষকে গ্রহণ করতে হয়। তুই চাইলে তোর থেকে আরো অনেক উচ্চমানের কাউকে বিয়ে করতে পারিস, কিন্তু এতে করে তোর গ্রহণযোগ্যতা কম থাকবে সেই ব্যক্তির কাছে। তবে তুই যদি নিজের চাইতে নিম্নমানের মানুষ কাউকে বিয়ে করিস, তাহলে সেই মানুষটা তোকে সব সময় আঁকড়ে রাখবে, তোকে সব ক্ষেত্রে প্রায়োরিটি দিবে। তোর সম্মানটা কখনো তার কাছে কমবে না, কারণ তুই তার থেকে ভালো পর্যায়ে আছিস। মা, তোমার এইসব কথাবার্তা আমি এখন কানে নিচ্ছি না। এই ছেলের জায়গায় অন্য কেউ হলে হয়তো তোমার কথাগুলো আমি ভেবে দেখতাম, কিন্তু এই ছেলেকে আমি বিয়ে করব না। দুঃখিত মা, তোমার কথা আমি রাখতে পারছি না। চললাম আমি এখন অফিসে। ঠিক আছে, তোর কথার উপরে আমি কিছু বললাম না, তবে
শুনে যা, আগামী 3 দিনের ভিতরে তোর যোগ্য এমন কোনো ছেলেকে তোর আমার সামনে এনে দাঁড় করতে হবে। আমি আর দেরি করতে চাচ্ছি না, জলদি আমি তোকে কারোর সাথে সুখে সংসার করতে দেখতে চাই, আর সেই ছেলের পরিবারকে আমি না করে দিচ্ছি। রিদিতা আর কিছু না বলে অফিসে চলে যায়। তবে রিদিতার মাথায় তার মায়ের বলা কথাগুলো সেট হয়ে গেছে। রিদিতা তার মাকে চরম মাত্রায় ভালোবাসে। বাবার থেকেও রিদিতার মায়ের প্রতি রিদিতার টান বেশি। এই কারণে অফিসে এসে বসে বসে চিন্তা করতে থাকে কি করা যায়। রিদিতার মা তাকে 3 দিনের সময় দিয়েছে। আগামী 3 দিনের ভিতর রিদিতার যোগ্য এমন একটা ছেলে নিয়ে তার মায়ের সামনে দাঁড় হতে হবে। 2 দিন কেটে যায়, কিন্তু রিদিতা তার যোগ্য হিসেবে কাউকেই খুঁজে পায় না। হাতে সময় আছে আর মাত্র 1 দিন, বলতে গেলে পুরোপুরি 1 দিনও নেই। আজ রাতে বাসায় ফিরলে তার মায়ের কাছে পছন্দের কথা জানাতে হবে। রিদিতা চিন্তায় পড়ে যায়, চিন্তিত হয়ে চেয়ারে বসে আছে। অন্যদিকে শুভ্র নিজের কাজে ব্যস্ত। ও আচ্ছা, আপনাদেরকে তো শুভ্রর পরিচয় দেওয়া হয়নি। আসুন আপনাদের সাথে শুভ্রর পরিচয় করিয়ে দেই। শুভ্রর আসল নাম হচ্ছে আকাশ মাহমুদ, আর ডাকনাম শুভ্র। সকলেই শুভ্রকে তার ডাকনাম ধরে ডাকে। শুভ্রর পড়াশোনা শেষ। শুভ্র আহনাপের কোম্পানিতে একজন কর্মচারী হিসেবে নিয়োজিত আছে, আর তার পরিবারে শুভ্রর মা আর একজন বোন রয়েছে। বোন তার 3 বছরের ছোট। শুভ্রর বোনের নাম তিশা, আর সে একটা প্রাইমারি স্কুলের টিচার। রিদিতার মা তাহেরা বেগমের এক বান্ধবী শুভ্রর বোনের স্কুলের হেড টিচার। তাহেরা বেগম শুভ্রের বোনের স্কুলে তার বান্ধবীর সাথে একবার দেখা করতে গিয়ে শুভ্রকে প্রথম দেখেছিল, আর তখনই শুভ্রকে তিনার ভালো লাগে। আর শুভ্র স্কুলে গিয়েছিল তার বোনকে পৌঁছে দিতে। শুভ্র প্রতিদিন সকালবেলা চাকরিতে আসার আগে তার বাইকে করে বোনকে স্কুলে এনে নামিয়ে দেয়। এভাবেই শুভ্রর দেখা পেয়েছে তাহেরা বেগম। এরপরেই তিনি শুভ্রর খোঁজ নিয়ে রিদিতা আর শুভ্রের বিয়ের ব্যাপার নিয়ে সামনের দিকে অগ্রসর হয়। যাই হোক, এবার আসল কাহিনীতে ফেরা যাক। শুভ্র মন দিয়ে কাজ করছে। কিছু সময় পর আহনাফ শুভ্রর সামনে এসে হাজির হয়। আহনাফ যদিও বা শুভ্রর বস, কিন্তু তারা দুজন পূর্বের বন্ধু। এই কারণে তাদের মধ্যে বস আর কর্মচারীর মতন কোনো সম্পর্ক নেই। শুভ্র আহনাফকে দেখে কাজ থামিয়ে জিজ্ঞাসা করে, আহনাব, কি জন্য এসেছিস? শুভ্র, তোকে একটা জায়গায় ইমার্জেন্সি যেতে হবে। কোথায়? মানে কি আহনাব? আমার সাথে তার কিসের এত জরুরি প্রয়োজন? সেদিন সে আমায় এত অপমান করলো, আর আজকে তার আমাকেই কিসের এত প্রয়োজন? শুভ্র কেন ডেকেছে তা আমি জানি না রে। আহনাব, আমি যেতে পারবো না। সেই মেয়ের সাথে দেখা করে আবার অপমান হওয়ার কোনো ইচ্ছেই নেই আমার। ক্ষমা কর আমাকে তুই। শুভ্র প্লিজ না করিস না। তুই যদি না করিস তাহলে দেখা যাবে রিদিতা আমাদের কোম্পানির জন্য আর কাজ করবে না। প্লিজ বন্ধু, আমার কথাটা রাখ। আহনাব, তুই জানিস না সেই মেয়ের ব্যক্তিত্বে চরম মাত্রায় সমস্যা আছে। এত অহংকার সেই মেয়ের মধ্যে, কি আর বলবো তোকে। যাই হোক, তোর আর তোর কোম্পানির খাতিরেই যাচ্ছি আমি। ধন্যবাদ বন্ধু। শুভ্র আর কিছু না বলে অফিস থেকে বেরিয়ে বাইক নিয়ে রিদিতার অফিসে চলে যায়। অফিসে পৌঁছে রিদিতার সাথে গিয়ে দেখা করে। রিদিতা শুভ্রকে চেয়ারে বসতে বলে। শুভ্রর মাথায় নানান প্রশ্ন ঘুরপাক খাচ্ছে রিদিতাকে নিয়ে। হুট করে এই মেয়ে কেন তাকে এভাবে ডাকলো? কি কাজ এই মেয়ের সাথে তার? শুভ্রর মাথার মধ্যে নানান রকমের প্রশ্ন নিয়ে চেয়ারে বসে। শুভ্র চেয়ারে বসার সামান্য কিছু সময় পরেই রিদিতা শুভ্রকে বলে, তোকে ডেকেছি জরুরি একটা প্রয়োজনে। জি বলুন, কি প্রয়োজনে ডেকেছেন? আসলে আমার মা তোর সাথে আমার বিয়ে ঠিক করেছে, তবে আমি তোকে বিয়ে করতে চাই না বলে না করে দিয়েছিলাম। কিন্তু আমার মা তখন শর্ত দিয়েছে, আগামী 3 দিনের মধ্যে নিজের যোগ্য কাউকে নিয়ে মায়ের সামনে হাজির হতে হবে। আজ 3 দিন পূর্ণ হবে, কিন্তু আমি কাউকে খুঁজে পাইনি। এই কারণে আমি সিদ্ধান্ত নিয়েছি তোকেই আমি বিয়ে করব। তুই ছাড়া আপাতত সেই রকম আমার কাউকেই চোখে পড়ছে না। বাধ্য হয়ে মায়ের কথা মেনে নিয়ে তোকেই আমি বিয়ে করতে হবে। তুই তোর পরিবারকে আমার কথা জানিয়ে দে। আমার মা হয়তো আমি না করায় তোর পরিবারকে অসম্মতি জানিয়েছিল সেদিন। ও আচ্ছা, আপনি তাহলে সেই ব্যক্তি যার সাথে আমার বিয়ের কথা হয়েছিল? হুম। আচ্ছা, আমাকে কি আপনার বলদ বলে মনে হয়? আপনি ভাবলেন কি করে যে আপনার মতন একটা মেয়েকে আমি বিয়ে করব? হ্যাঁ, আপনার মতন অর্থ সম্পদ
বা কামাই রোজগার হয়তো আমার নেই, কিন্তু আমার রুচিবোধ এতটাও কম নয় যে আমি আপনার মতন একটা ম্যানারলেস আর দেমাগি মেয়েকে বিয়ে করব। দরকার হয় গ্রামের একটা দরিদ্র মেয়েকে বিয়ে করব, যার কাছ থেকে ন্যূনতম সম্মান বা রেসপেক্ট আমি পাবো। তবুও আপনার মতন একটা দেমাগি মেয়েকে আমি বিয়ে করব না। ক্ষমা করবেন আমায়, আমার পক্ষে সম্ভব নয় আপনাকে বিয়ে করা। কি, তুই আমার প্রপোজালকে ঠুকরিয়ে দিচ্ছিস? তোর এত বড় সাহস! দাঁড়া, আমিও দেখছি তুই আমাকে কি করে বিয়ে না করিস। ঠিক আছে, দেখতে থাকেন, আমি চললাম। শুভ্র সোজা রিদিতার সামনে থেকে আর কোনো কথা না বলে উঠে চলে আসে। ওইদিকে রিদিতার মেজাজ চরম মাত্রায় গরম হয়ে গেছে। শুভ্রর কথা শুনে রিদিতা সোজা তার মায়ের কাছে ফোন করে বলে সে শুভ্রকেই বিয়ে করবে। তিনি যেভাবেই হোক এই বিয়ের সম্বন্ধ যেন পাকা করে। রিদিতা তার মায়ের সাথে কথা শেষ করে সাথে সাথে আবার আহনাফের কাছে ফোন লাগায়। আহনাফ ফোন রিসিভ করতেই রিদিতা আহনাফকে বলে, তোমার কোম্পানির কর্মচারী শুভ, তাকে আমি বিয়ে করতে চাই। আমি তাকে বিয়ের বিষয় নিয়ে কথা বলতেই অফিসে ডেকেছিলাম, কিন্তু সে আমায় বিয়ে করবে না বলেই অসম্মতি জানিয়েছে। দেখো আনাপ, আমি জানি না তুমি কিভাবে কি করবে, আমি শুধু এইটুকু জানি তুমি তাকে যে করেই হোক রাজি করাবে। শুভ তোমার অফিসের কর্মচারী হওয়ার পাশাপাশি সে তোমার বন্ধু। দরকার হয় তোমার কোম্পানির জন্য ফ্রিতে আমি কাজ করব। আমাকে তোমার কোনো প্রকার টাকা দিতে হবে না, লাগলে উল্টো আমি তোমায় টাকা দিয়ে সাহায্য করব তোমার কোম্পানি ওপরে ওঠানোর জন্য। কিন্তু আমার শুভ্রকেই চাই, তাকে আমার লাগবেই লাগবে। আর তুমি যদি তাকে রাজি করাতে না পারো, তাহলে আমি তোমার কোম্পানির জন্য কোনো প্রকার কাজ করব না। রিদিতা এক নাগারে কথাগুলো আহনাফকে বলে ফোন কেটে দেয়। আহনাফকে তার কথার বিপরীতে কোনো কথা বলার সুযোগ দেয়নি রিদিতা। রিদিতার রাগে দাঁত মুখ খিটমিট করছে। এদিকে শুভ্র এসে অফিসে হাজির হয়েছে। শুভ্র অফিসে হাজির হতে না হতেই আহনাফ শুভ্রর কাছে গিয়ে হাজির হয়। চিন্তায় আহনাফের কপালে ঘাম জড়ো হয়েছে। শুভ্র আহনাফকে চিন্তিত দেখে জিজ্ঞাসা করে, আহনাফ, কি হয়েছে? তোকে এমন চিন্তিত দেখাচ্ছে কেন? কি হয়নি সেটা বল। রিদিতার এত বড় প্রপোজাল তুই কিভাবে ঠুকুর দিয়েছিস? সেই মেয়েকে বিয়ে করার জন্য কত ছেলে পাগল, আর তুই সেই মেয়ের প্রস্তাবে ঠুকরে দিয়ে দিয়ে এসেছিস। শুভ্র প্লিজ, তুই বিয়েতে অমত করিস না। রিদিতা আমার একটু আগে ফোন করে বলছে তুই যদি বিয়ের প্রস্তাবে রাজি হস তাহলে সে ফ্রিতেই আমাদের কোম্পানির জন্য কাজ করবে, না হয়তো সে আমাদের কোম্পানির হয়ে কোনো কাজ করবে না। আহনাফ, আমি একটু আগে তোর আর তোর কোম্পানির কথা চিন্তা করি রিদিতার সাথে দেখা করতে গিয়েছি, কিন্তু এটা আমার ব্যক্তিগত জীবনের ব্যাপার স্যাপার, আমি এত বড় ঝুঁকি নিতে পারবো না। হ্যাঁ, তোর কোম্পানির ভালো মন্দ দেখার দায়িত্ব আমার, কিন্তু তাই বলে এত বড় ঝামেলা আমি নিজের জীবনে টেনে আনতে পারবো না। যে মেয়ে মানুষকে সম্মান করতে জানে না, আর যত যাই হোক সেই মেয়েকে বিয়ে করা যায় না। ক্ষমা কর তুই আমাকে। আর তোর যদি ইচ্ছে হয় তুই আমাকে চাকরি থেকে বের করে দিতে পারিস, তবু আমার পক্ষে সম্ভব নয় তোর এই কথা মেনে নেওয়া। আহনাফের কথা বলার মতন কোনো ভাষা নেই। সে না পারছে রিদিতার কথা ফেলতে, আর না পারছে জোর করে শুভ্রকে রাজি করাতে। দুজনের মাঝখানে অসহায়ের মতন ফেসে গেছে সে। এদিকে শুভ্র আহনাফের কথায় অসম্মতি জানিয়ে নিজের কাজে এসে মনোযোগ দেয়। রাতের বেলায় বাড়ি ফেরার পর শুভ্রর মা রাবেয়া খাতুন শুভ্রকে বলে, বাবা, তুই এই বিয়েতে অমত করিস না। মেয়ের মা দুপুরবেলায় বাসায় এসে আমার কাছে অনেক রিকোয়েস্ট করে গেছে এই বিয়ের ব্যাপারে। আমি মেয়ের মাকে হ্যাঁ বলে দিয়েছি, তুই প্লিজ অমত করিস না বাবা। শুভ্র আর যত যাই হোক কখনো মায়ের কথায় অমত করে না। বাবা মারা যাওয়ার পর থেকে এখনো অবধি তার মায়ের কোনো কথা সে ফেলেনি। তবে শুভ্রর মোটেও ইচ্ছে নেই সেই মেয়েকে জীবনসঙ্গী বানানোর, কিন্তু মায়ের রিকোয়েস্টে সে বাধ্য হয়ে রাজি হয়। পরদিন রিদিতা আবার ফোন করে শুভ্রকে অফিসে ডাকায়। শুভ্র রিদিতার অফিসে হাজির হওয়ার পর রিদিতা শুভ্রকে বলে, দেখেছিস, তোকে আমার কথায় রাজি হতেই হলো। আগেই আমার কথা মেনে নিলে পারতি। আচ্ছা যাই হোক, শোন, তোকে আর আহনাফের কোম্পানিতে চাকরি করতে হবে না। যত যাই হোক তুই আমার হাজবেন্ড হতে চলেছিস, তোর তো একটা মান সম্মান আছে। আমি আমার বসের সাথে কথা বলে নিয়েছি, আগামী মাসে আহনাফের কোম্পানি থেকে চাকরি ছেড়ে দিয়ে তুই আমার কোম্পানিতে জয়েন করবি। তোকে এই কোম্পানি থেকে মোটামুটি ভালো মানের একটা বেতন দেওয়া হবে। আর এই নে, কাগজটা পড়ে
সেটাতে সিগনেচার করে দে। শুভ্র কিছু না বলে চুপ করে হৃদিতার দেওয়ার কাগজটা হাতে নেয়। শুভ্র খেয়াল করে দেখে হৃদিতার দেওয়া কাগজটা একটা চুক্তিনামা। শুভ্র কাগজের মধ্যে থাকা লেখাগুলো পড়তে থাকে। সম্পূর্ণ লেখাপড়া শেষ করতেই শুভ্রর মাথা চক্কর দিয়ে ওঠে। শুভ্র অবাক চোখে হৃদিতার দিকে তাকিয়ে আছে। শুভ্র বুঝে উঠতে পারছে না হৃদিতা আসলে কোনো মেয়ের কাতারে পড়ে কিনা। একটা মেয়ের পক্ষে কি করে সম্ভব? মানুষ সব সময় তার বিবাহিত জীবনটাকে সুন্দরভাবে সাজাতে গোছাতে চায়, অথচ হৃদিতা পুরোপুরি তার বিপরীত। হৃদিতা চুক্তিনামার মধ্যে লিখেছে শুভ্র আর তার দাম্পত্য জীবনের মেয়াদ 1 বছরের। আগামী 1 বছর পর দুজন দুজনকে ডিভোর্স দিয়ে যে যার মতো আলাদা হয়ে যাবে। আর এই 1 বছরের ভিতর শুভ্র কোনোভাবেই হৃদিতাকে স্পর্শ করতে পারবে না। হৃদিতার সাথে কোনো রকম শারীরিক বা ফিজিক্যালি মেলামেশা করতে পারবে না। হৃদিতার থেকে শুভ্রকে যথাযথ একটা দূরত্ব বজায় রেখে থাকতে হবে। কখনো শুভ্র হৃদিতার ব্যক্তিগত বিষয় নিয়ে কোনো প্রকার হস্তক্ষেপ করতে পারবে না। সেই সাথে এই চুক্তিনামার বিষয় নিয়েও শুভ্র কখনো কাউকে কিছু বলতে পারবে না। এই চুক্তিনামার বিষয়টা তাদের দুজনের মধ্যে সীমাবদ্ধ থাকবে। চুক্তিনামায় হৃদিতার এই সমস্ত কথা পড়তেই শুভ্র চমকে ওঠে। শুভ্র ইতিমধ্যেই জানে হৃদিতার মধ্যে অহংকার আর দেমাগ দিয়ে ভরপুর, কিন্তু হৃদিতার ভেতরটাও যে এতটা কুৎসিত সেটা শুভ্র জানা ছিল না। শুভ্র হৃদিতার এই নতুন রূপ দেখেই আশ্চর্য হয়ে হৃদিতার দিকে তাকিয়ে আছে। আর হৃদিতা শুভ্রের এমন আশ্চর্যজনকভাবে তাকিয়ে থাকা দেখে শুভ্রকে বলে, কি রে, এভাবে চোখ পাকিয়ে তাকিয়ে আমার দিকে আছিস কেন? শুভ্রের হোশ ফিরে আসে। হৃদিতার কথার উত্তরে জবাব দিয়ে বলে, আমি কখনো কল্পনা করিনি আপনি এমন কুৎসিত মনের মানুষ। আমি জানতাম আপনার মধ্যে দেমাগ আর অহংকারটা বেশি, কিন্তু এখন দেখছি আপনার ভেতরটাও একদম অপরিষ্কার। আমার ভাবতে অবাক লাগছে আমি আপনার মতন একটা মেয়েকে বিয়ে করতে চলেছি। দেখ, বেশি কথা না বলে চুক্তিনামায় স্বাক্ষর কর। ক্ষমা করেন আমাকে, আমি এটা করতে পারবো না। আর না আমি আপনাকে বিয়ে করব। আপনাকে দেখলেই আমার এখন ঘৃণা হচ্ছে। দেখ, এসব করে এখন আর কোনো লাভ নেই। বিয়ে তো তোর আমাকেই করতে হবে। আর একটা কথা কান খুলে শুনে রাখ, আমি যদি আমার ক্ষমতা দিয়ে তোকে বিয়ের জন্য রাজি করাতে পারি, তাহলে এই চুক্তিতেও তোকে দিয়ে আমার স্বাক্ষর করাতে বেশি সময় লাগবে না। অতএব সময় নষ্ট না করে ভদ্র ছেলের মতো চুক্তিনামায় সিগনেচার করে দে। শুভ্র হৃদিতার কথা শুনে চুপ করে কিছু সময় ভাবে। পরবর্তীতে কিছু একটা ভেবে চুক্তিনামায় সিগনেচার করে দেয়। শুভ্র হৃদিতার কথায় ভয় পেয়ে সিগনেচার করেছে এমনটা কিন্তু নয়। শুভ্রর মাথায় অন্য কিছু একটা চলছে। হয়তো ভিতরে ভিতরে সে নিজের মতন কোনো পরিকল্পনা সাজিয়েছে। শুভ্র সিগনেচার করে দেওয়ার পর হৃদিতাকে বলে, সিগনেচার তো করে দিয়েছি, তবে একটা কথা মাথায় রাখবেন, জোর করে চাইলেই কিন্তু সবসময় সবকিছু নিজের পরিকল্পনা মতন করা যায় না। আজ না হয় জোর করে সবকিছু নিজের পরিকল্পনা মতন করছেন, কিন্তু এমনটা যেন না হয় আপনার সেই সাজানো গোছানো পরিকল্পনায় আপনি নিজেই বিরাটভাবে ফেসে গেছেন। শোন, আমাকে ভয় দেখাতে আসিস না। আমি হৃদিতা, কখনো ভয় পেয়ে কোনো কিছু থেকে সরে যাওয়ার মতন লোক না। আমি যা করি সব কিছু পরিকল্পনা মতোই করি। তবে যদি কখনো আমার পরিকল্পনার বিপরীতে গিয়ে কিছু হয়, তখন আমি হৃদিতা সেই পরিস্থিতিটাকেও সামলে নেওয়ার মতো ক্ষমতা রাখি। সুতরাং তোর এইসব জ্ঞান নিজের কাছে রাখ। আমাকে অকারণে ফালতু পরামর্শ দিতে আসিস না। তোর এইসব ফালতু জ্ঞানের ধার ধারি না আমি। আচ্ছা ঠিক আছে, সব আপনার পরিকল্পনা মতো হলেই হলো। অবশ্যই হবে। এবার নিজের কাজে যা, আর অফিসে পৌঁছে আহানাবকে বলবি আমি কিছু সময় পর ফটোশ্যুটের জন্য তার অফিসে আসছি। সে যেন সবকিছু অ্যারেঞ্জ করে রাখে। শুভ্র আর কিছু না বলে হৃদিতার অফিস থেকে চলে আসে। এরপর নিজের অফিসে পৌঁছে যথারীতি হৃদিতার কথা আহনাবকে জানায়। আহনাব প্রচন্ড খুশি শুভ্র বিয়েতে রাজি হয়। সেই সাথে হৃদিতা একটু কর আসবে সেটা ভেবেও তার খুশির সীমা নেই। খুশিতে আত্মহারা হয়ে শুভ্রকে বলে, শুভ্র, তুই বিয়েতে রাজি হওয়ায় কত বড় উপকারটা যে করেছিস সেটা আর বলার ভাষা নেই। শুধু তোর কারণে হৃদিতা আমাদের কোম্পানির জন্য ফ্রিতে কাজ করতে রাজি হয়েছে। আমি তোর এই উপকার প্রতিদান হয়তো কখনো দিতে পারবো না। তোর কারণে আমার লাখ টাকা বেঁচে গেছে।
সেই সাথে রিদিতা আমাদের কোম্পানির জন্য সব সময় কাজ করবে। এই খুশিতে তোর প্রমোশন করিয়ে দিব আমি, সেই সাথে তোর বেতন তো বাড়বেই। কোনো লাভ নেই আহনাব, আমার প্রমোশন করিস আর যাই করিস কোনো কাজেই আসবে না এসব। কারণ আগে মাস থেকে রিদিতা আমাকে তার কোম্পানিতে জয়েন করতে বলছে। অলরেডি কথাবার্তাও পাকাপোক্ত করে ফেলেছে সে। তোর কোম্পানিতে আমার আর থাকা হবে না। সুতরাং তুই আমার প্রমোশন করিস আর যাই করিস সেসব এখন আর কোনো কাজে আসবে না। তুই রিদিতাকে পেয়েছিস ঠিক, কিন্তু আমায় হারিয়ে ফেলেছিস। আর রিদিতাকে পেলেও কতদিন তার থাকার মেয়াদ সেটা আমার জানা নেই। তার ভেতরটা অনেক অপরিষ্কার। সে আমাকে বিয়ে করার জন্য তোকে এমন অফার করছে। এখন সে তো আমাকে পেয়েই গেছে, তার আর এখন আর কি প্রয়োজন তোর জন্য কাজ করার? তবে আমি সঠিকটা বলতে পারছি না কি হয়। তবে রিদিতাকে আমি যতদূর জেনেছি সেই এক্সপিরিয়েন্স থেকে বলছি, তোর কোম্পানির জন্য সে হয়তো বেশি দিন কাজ করবে না। বাকিটা রিদিতাই ভালো জানে। শুভ্রর কথা শুনে আহনাফের হাসি খুশি চেহারাটাতে টেনশনের ছাপ এসে ভর করে। আহনাফ মলিন সুরে শুভ্রকে বলে, বন্ধু, তার মানে আমি এই কোম্পানি এগিয়ে নিয়ে যাওয়ার চক্করে তোকে হারিয়ে ফেলেছি? হ্যাঁ, অনেকটাই এমন। রিদিতা যদি দীর্ঘদিন তোর কোম্পানির জন্য কাজ করে তাহলে তুই আমাকে হারিয়ে ফেলো সার্থক। আর যদি দীর্ঘদিন কাজ না করে তাহলে তুই নিজের এই লোকসান করছিস। আচ্ছা যাই হোক, শোন, তুই টেনশন করিস না। আমি যেখানে থাকি না কেন তোর সাথে তো আমার যোগাযোগ থাকবেই। এমন তো না যে অন্য কোথাও কাজ করার কারণে তোর সাথে আমার বন্ধুত্ব নষ্ট হচ্ছে। তুই একদম চাপ নিস না, বন্ধুত্ব ঠিকই থাকবে। এবার গিয়ে ফটোশ্যুটের জন্য সব ঠিকঠাক কর। একটু পর তো আবার রিদিতা আসবে ফটোশ্যুটের জন্য। শুভ্র আহনাফকে আশ্বস্ত করে, কিন্তু আহনাফের মন পুরোপুরি আশ্বস্ত হয় না, কারণ সে ইতিমধ্যে শুভ্রকে হারিয়ে ফেলেছে। তার উপরে রিদিতাও কয়েকদিন কাজ করবে, তার কোনো ঠিক ঠিকানা নেই। আহনাফ মনে অস্বস্তি নিয়ে ফটোশুটের জন্য সবকিছু ঠিকঠাক করতে চলে যায়। 1 ঘন্টা পর রিদিতা অফিসে আসে। আহনাফ রিদিতা আসার আগে সমস্ত প্রস্তুতি নিয়ে রেখেছে। রিদিতা অফিসে আসার কিছু সময় পরেই ফটোশুটের কাজ শুরু হয়। অফিসের অনেক কর্মচারী কাজ রেখে রিদিতার ফটোশুট দেখছে, কারণ সোশ্যাল মিডিয়াতে রিদিতার 4 লাখের মতন একটা ফ্যান পেজ আছে। এই কারণে রিদিতা মোটামুটি মডেল হিসেবে অনেকের কাছেই বেশ পরিচিত। রিদিতা একটা জিনিস লক্ষ্য করে, অফিসের অনেকেই কাজ ফেলে তার ফটোশুট দেখছে, কিন্তু শুভ্র আসেনি। রিদিতার কাছে বিষয়টা একটু অন্যরকম লাগে, বলতে গেলে ইগোতে আঘাত করেছে। সে কারণে সে ফটোশুট শেষ করে শুভ্রর খোঁজ করে তার কাছে যায়। রিদিতা যেখানে ফটোশুট করেছে তার পাশেই শুভ্রর কেবিন, কিন্তু তারপরেও সে রিদিতার ফটোশুট দেখতে চায়নি। নিজের কেবিনে বসে অফিসের 2 জন মেয়ে কর্মচারী আর শুভ্র মিলে কোনো একটা কাজের বিষয় নিয়ে কথাবার্তা বলছিল। রিদিতা শুভ্রর কাছে পৌঁছানোর পর শুভ্রকে মেয়ে দুটোর সাথে কথা বলতে দেখে রিদিতার হুট করেই কেমন যেন রাগ উঠে যায়। ভিতরে ভিতরে রাগে বারুদের মতন ফুলতে শুরু করেছে রিদিতার। রিদিতা আর কোনো কিছু না ভেবে সোজা গিয়ে শুভ্রর শার্টের কলার চেপে ধরে। রিদিতার এমন আচরণে উপস্থিত মেয়ে 2 জন অবাক হয়ে যায়। রিদিতার পেছন পেছন শুভ্রর কেবিনের দিকে আহনাফ এবং আরো কয়েকজন এসেছিল। তারাও এসে রিদিতার আচরণ দেখে চমকে ওঠে। কেউ বুঝে উঠতে পারছে না রিদিতা হুট করে এমন আচরণ কেন করছে। তখনই রিদিতা নিজের ভেতর থেকে রাগ উগলে বের করে, এই, তুই মেয়ে দুটোর সাথে বসে বসে কি কথা বলছিস? শার্টের কলারটা ছাড়ুন। কেন ছাড়বো শার্টের কলার? তোদের অফিসের অধিকাংশ কর্মচারী দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার ফটোশুট দেখেছে, আর তুই সেখানে না গিয়ে বসে বসে এদের সাথে গল্প জুটিয়েছিস। শার্টের কলারটা দয়া করে ছাড়ুন। না, ছাড়বো না। তুই আমাকে এই কথার উত্তর দে, তুই সেখানে না গিয়ে এদের সাথে বসে বসে কিসের এত গল্প করছিস? শুভ্রর রাগ উঠে যায় রিদিতার আচরণে। আগে রিদিতা যা করেছে, কিন্তু এখন অফিসের এতগুলো এমপ্লয়ের সামনে অকারণে শার্টের কলার ধরায় শুভ্রর রাগ উঠে যায়। জোরে এক ঝাড়ি দিয়ে রিদিতার থেকে নিজের শার্টের কলার ছাড়িয়ে নিয়ে বলে, আমার শার্টের কলার ধরেছেন কোন সাহসে? এত সাহস কে দিয়েছে আপনাকে? তোর সাথে আমার বিয়ে হতে চলেছে, তোর সাথে কলার ধরতে আমার আবার সাহস লাগবে নাকি? আমার যখন ইচ্ছা আমি তোর শার্টের কলার এভাবে ধরতে পারি। রিদিতার কথা শুনে অফিসের সবাই আবারও চমকে ওঠে। রিদিতা আর শুভ্রর বিয়ের কথাটা আহনাফ ছাড়া আর কেউ জানতো না, কিন্তু এখন রিদিতার কথায় সেই বিষয়টা সবাই জানতে পেরে বেশ অবাক হয়। উপস্থিত সবাই ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে 2 জনের দিকে। তখনই শুভ্র রিদিতার কথার উত্তরে বলে ওঠে, নিজেকে আর কতটা নিষ্প্রমাণ করবেন?
আপনার সাথে আমার বিয়ে হচ্ছে দেখে একবারে কিনে ফেলেননি আমাকে। অতএব আপনার এই বেখেয়ালি চিন্তাভাবনা বন্ধ করুন। আমি একদম গঙ্গার জলে ভেসে আসিনি যে যা মন চায় তাই করবেন। আপনার এই খেয়ালিপনাও পাকামো সব জায়গায় চলবে না। যেই কাজ করতে এসেছেন সেটা করে চলে যান, আর আমাকে আমার কাজ করতে দিন। আপনার মতন এমন আজাইরা ঝামেলা করার মতন সময় আমার নেই। আমি যথাযথ শ্রম দিয়ে টাকা উপার্জন করি, আর এই দুইজনের সাথে অফিসের কাজের বিষয় নিয়েই কথা বলছিলাম। এবার সোজা নিজের রাস্তা মাপতে মাপতে চলে যান। আর একটা কথা, ভবিষ্যতে এমন কিছু করার আগে অসংখ্যবার ভেবে নেবেন। রিদিতার মুখ বন্ধ হয়ে যায় শুভ্রর কথায়। রিদিতার কাছে বলার মতন কোনো ভাষা নেই। এক জায়গায় রাগ অন্য জায়গায় দেখাতে গিয়ে ফেঁসে গিয়েছে রিদিতা। যদি বাকি 5-10টা মেন নেয় তাদের দুজনের সম্পর্কটা স্বাভাবিক হতো এবং রিদিতা এই সূত্র ধরেই মেয়েদের সাথে বসে বসে কথা বলার জন্য আসলে রাগটা দেখাতো, তাহলে হয়তো মানা যেত। কিন্তু রিদিতা আর শুভ্রের সম্পর্কটা স্বাভাবিক নয়। আর না রিদিতা সে কারণে রাগ দেখিয়েছে, নিজের দোষেই রিদিতা নিজে ফেসেছে। চেহারা মলিন করে আহনাফের অফিস থেকে বেরিয়ে চলে যায় রিদিতা। অবশ্য এটা করা ছাড়া রিদিতার কাছে আর কোনো উপায়ও নেই। রিদিতা চলে যাওয়ার কিছুক্ষণ পর যে যার মতন কাজে চলে যায়। শুভ্র বসে বসে নিজের কাজ করছে, কিন্তু তার মনের মধ্যে রিদিতাকে নিয়ে এক ধরনের একটা খারাপ লাগা কাজ করছে। যতই হোক রিদিতা একজন পাবলিক ফিগার, তার একটা সম্মান আছে। এভাবে সকলের সামনে তাকে কথাগুলো বলা হয়তো তার উচিত হয়নি, কিন্তু শুভ্ররও কিছু করার ছিল না। তারও তো একটা মান সম্মান আছে। এভাবে শুভ্রর সাথে ট্রিট করাটাও রিদিতার উচিত হয়নি। শুভ্র কাজ করতে করতে এইসব বিষয়গুলো নিয়ে অনেকক্ষণ ভাবে। দুপুর 1টার দিকে শুভ্র কাজ থামিয়ে আহনাফের কাছে গিয়ে বলে, আহনাব, আমি একটা জায়গায় যাব, আমার কিছু সময়ের জন্য ছুটি প্রয়োজন। আচ্ছা ঠিক আছে যা, তবে তোকে একটা কথা বলার ছিল, যদি কিছু মনে না করিস। বল। শুভ্র, আমার এসব বলা হয়তো কোনোভাবে উচিত না, কারণ বিষয়টা তোর আর রিদিতার ব্যক্তিগত। তবুও তুই আমার বন্ধু, সেই হিসাবে তোকে বলছি। শুভ্র, রিদিতা ভুল করেছে এটা মানি, কিন্তু তোর এই একই ভুলটা তার সাথে করা আমার মতে উচিত হয়নি। দেখ, মানুষ যখন একটু উপরে উঠে তখন অনেকের মধ্যে দেমাক জিনিসটা একটু কাজ করে। রিদিতা হয়তো এ কারণেই এরকমটা করেছে। তবে আমি মনে করি যখন বিয়ের পর সে তোর সাথে মিশতে শুরু করবে তখন হয়তো সময়ের সাথে সাথে সব ঠিক হয়ে যাবে। দেখ, তুই আবার মনে করিস না আমি স্বার্থের জন্য তোকে এসব বলছি। আমি সত্যি তোদের দুজনের ভালোর জন্য এসব বলছি। বুঝলাম। আচ্ছা শোন, আমি এখন গেলাম, কিছু সময়ের মধ্যে আমি আবার ফিরে আসবো। ঠিক আছে যা, আর তাড়াহুড়ো করার কোনো দরকার নেই। অতিমাত্রায় প্রয়োজনীয় কিছু হলে ধীরে সুস্থে শেষ করে তারপর কালকে অফিসে আসিস। আচ্ছা। শুভ্র অফিস থেকে বেরিয়ে বাইক নিয়ে রিদিতার অফিসে পৌঁছায়। রিদিতা নিজের কেবিনে বসে আছে। শুভ্র অফিসে পৌঁছে রিদিতার কেবিনে গিয়ে রিদিতার সাথে দেখা করে। রিদিতা শুভ্রকে দেখে কিছুটা অবাক হয়ে জিজ্ঞেস করে, কি রে, তুই হঠাৎ এখানে কেন এসেছিস? আপনার সাথে আমার কিছু কথা ছিল, সেই কারণে এসেছি। বল, কি বলবি? আপনার সাথে তখন আসলে এত মানুষের সামনে ওইভাবে কথা বলা আমার উচিত হয়নি। আমি অন্য মেয়েদের সাথে কথা বলায় বিষয়টা হয়তো আপনার খারাপ লেগেছে, নয়তো অন্য কারণে থাকতে পারে। তবে আমি আসলে ক্ষমা প্রার্থী ওই সময়ের আচরণের জন্য। হাসবো না কি করব, আমি আসলে বুঝে উঠতে পারছি না। ও ডেফিনেটলি অন্য কারণে। কারণ আছে তোর উপরে রেগে যাওয়ার পিছনে। তোর কি মনে হয় তোর মতো লো ক্লাস অন্য মেয়েদের সাথে কথা বলেছে দেখে আমি রিদিতা রেগে যাব? কখনোই না। অবশ্যই অন্য কোনো কারণ আছে। আর তোর মতো লো ক্লাস মানুষজন লো ক্লাস মানুষের সাথেই তো কথাবার্তা বলবে। এটা নিয়ে আমার রাগ হওয়ার কোনো কারণ নেই। আসলে যে কোনো একটা কারণে আমার ইগোতে একটু আঘাত লেগেছে, সেই কারণেই আমি তোর সাথে রেগে গিয়েছিলাম। তবে যাই হোক, তোর বুদ্ধি আছে, ক্ষমা চেয়ে নিজের শাস্তির ওজনটা কিছুটা কমিয়েছিস। শুভ্র রিদিতাকে শক্ত কথা বলায় তার ভিতরে একটা খারাপ লাগা কাজ করছিল। সেই সাথে শুভ্রর কিছু সময়ের জন্য এটাও মনে হয়েছে রিদিতা হয়তো তাকে অন্য মেয়ের সাথে কথা বলতে দেখে কষ্ট পেয়েছে, যে কারণে সে এমন রাগ দেখিয়েছে। কিন্তু এখন রিদিতার কথা শুনে শুভ্রর বুঝতে বাকি নেই যে রিদিতার মতন বেয়াদব মানুষের সাথে কোনো রকম আপোষ করতে নেই। তাদের সাথে বেয়াদবি করাটাই মানানসই। শুভ্রর এখানে আসাটাই চরম মাত্রায় ভুল হয়েছে। সেই সাথে রিদিতাকে নিয়ে পজিটিভ ধারণা করেও সে চরম বোকামি করেছে।
শুভ্র তৎক্ষণাৎ ঠিক করে রিদিতা যেহেতু ভালো কথার লোক নয়, তাহলে সে তার সাথে বেয়াদবিটাই করবে। শুভ্র আর 7-5 না ভেবে রিদিতার বুকে হাত দিয়ে তার জামা মুঠো করে চেপে ধরে, কিন্তু রিদিতা শুভ্রর এমন আচরণে কোনো প্রকার প্রতিক্রিয়া না করে বলে, বাহ জানেমান, তুমি তো দেখছি বেশ চালাক। তোমাকে চুক্তিনামায় শর্ত দিয়েছিলাম তুমি বিয়ের পর আমার সাথে কোনো প্রকার শারীরিক বা ফিজিক্যালি মেলামেশা করতে পারবে না, কিন্তু তুমি তো দেখছি শর্ত যেন না ভাঙে সে কারণে বিয়ের আগেই আমার সাথে সব কিছু করে ফেলতে চাইছো। রিদিতার কথা শুনে শুভ্রর মাথা পুরোপুরি আউলে যায়। লজ্জার সাথে সাথে শুভ্র রিদিতাকে ছেড়ে দিয়ে কিছুটা পিছিয়ে যায়। আর অপরদিকে রিদিতা শুভ্রর এমন কাণ্ড দেখে সজোরে হাসতে শুরু করে। শুভ্র এমনিতেই মেজাজ খারাপ, তার উপরে রিদিতাকে এমন শব্দ করে হাসতে দেখে প্রচন্ড বিরক্ত লাগছে। দাঁতে দাঁত চেপে রিদিতার দিকে রাগান্বিত দৃষ্টিতে তাকিয়ে আছে, তবে রিদিতার কোনো হেলদোল নেই। উল্টো আরো ইচ্ছে করে শুভ্রকে দেখিয়ে দেখিয়ে হাসছে। শুভ্রর রাগে নিজের মাথার চুল নিজেরই ছিঁড়ে ফেলতে ইচ্ছে করছে, তবুও সে চুপচাপ নিজেকে কন্ট্রোল করে রাখে। রিদিতা শুভ্রর কোনো প্রতিক্রিয়া না দেখে হাসি থামায়, এরপর শুভ্রকে বলে, কি হলো জানেমান, ছেড়ে দিলে যে? হ্যাঁ, তো জলদি আমার কথা শুনে তোমার মধ্যেকার নেশা বেরিয়ে গেছে? তুমি না বুদ্ধিমান, বিয়ের পর কিছু করতে পারবে না দেখে বিয়ের আগেই সব কিছু সেরে ফেলতে চেয়েছো। ধরো ধরো, আবার আমায় ধরো, ছাড়লে কেন? হ্যাঁ, তো লজ্জা পেলে কি হয় না কি জানেমান? তোমার উদ্দেশ্যকে তো তোমার সফল করতে হবে। রিদিতার কথা শুনে শুভ্রের ধৈর্যের বাঁধ পুরোপুরি ভেঙে গেছে। এত সময় নিজের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে নিজেকে সামলে রাখলেও এখন আর কোনোভাবেই শুভ্রের পক্ষে সেটা সম্ভব হচ্ছে না। রিদিতার ঠেস মারা কথায় শুভ্রের ধৈর্য শক্তি পুরোপুরিভাবে হারিয়ে গেছে। আর 1 সেকেন্ডও কোনো কিছু না ভেবে তেড়ে গিয়ে রিদিতাকে পেছনে থাকা দেয়ালের সাথে ঠেকিয়ে ধরে। এরপর রিদিতা কিছু বুঝে ওঠার আগেই রিদিতার ঠোঁটের সাথে নিজের ঠোঁট চেপে ধরে। শুভ্রর এমন আচরণে রিদিতার চোখ বড় বড় হয়ে যায়। রিদিতা শুভ্রকে আরো রাগিয়ে দেওয়ার জন্য কথাগুলো বলেছিল, কিন্তু রিদিতার কোনো ধারণাই ছিল না সে ওই রকমটা করার শুভ্র তার সাথে এমন কিছু করে বসবে। রিদিতা কোনো প্রকার নড়াচড়া করতে পারছে না। শুভ্র তাকে 2 হাতের সাহায্যে প্রচন্ড শক্ত করে দেয়ালের সাথে চেপে ধরেছে। এখন চুপ করে দাঁড়িয়ে থাকা ছাড়া রিদিতার কাছে আর কোনো উপায় নেই। রিদিতা খাল কেটে কুমির ডেকে আনার ফল এখন হাড়ে হাড়ে টের পাচ্ছে। চুপচাপ চোখ বন্ধ করে দাঁড়িয়ে থেকে ঠোঁটের উপরে করা শুভর অত্যাচারগুলো হজম করে নিচ্ছে রিদিতা। আর এমনটা করা ছাড়া রিদিতার কাছে আর কোনো উপায়ও নেই। এভাবে মিনিট 2 কেটে যায়, কিন্তু শুভ্র রিদিতাকে ছেড়ে দেওয়ার কোনো নামগন্ধই নেই। শুভ্র ক্রমাগত রিদিতার ঠোঁটের উপর অত্যাচার চালিয়ে যাচ্ছে। মিনিট 5 পর শুভ্র রিদিতার ঠোঁট জোড়াকে মুক্তি দেয়। শুভ্রর থেকে মুক্তি পেয়ে রিদিতা বড় বড় শ্বাস নিতে শুরু করে। এত সময় রিদিতা যেন একটা বন্দিখানার মধ্যে আটকে ছিল, যেখানে তার নিজের ইচ্ছাতে নিঃশ্বাস নেওয়ার মতনও কোনো অনুমতি ছিল না। এই কারণে মুক্তি পাওয়ার সাথে সাথেই বড় বড় করে নিঃশ্বাস নিতে শুরু করে। অপরদিকে শুভ্র রিদিতাকে ছেড়ে দেওয়ার পরক্ষণেই একটা প্ল্যান করে। আজ সে রিদিতাকে বুঝিয়ে দেবে পাগলকে খেপানোর ফল কতটা ভয়ানক হয়। রিদিতা শুভ্রর কাছ থেকে ছাড়া পেয়ে পুরোপুরি স্বাভাবিক হওয়ার আগেই শুভ্র আবারও রিদিতাকে আগের ন্যায় দেয়ালের সাথে চেপে ধরে ঠোরজোড়া নিজের আয়ত্তে করে নেয়। রিদিতা শুভ্রর এমন আচরণে পুরোপুরি আটকে ওঠে। প্রবল বেগে রিদিতার বুকের ভিতরে ধূপধূপ করছে। রিদিতা বুঝে উঠতে পারছে না এই পাগল থেকে কি করে সে মুক্তি পাবে। তবে সে এটা ইতিমধ্যে বুঝে গেছে যে হাজার চেষ্টা করেও তার সব চেষ্টা বিফলে যাবে। কোনোভাবেই সে নিজের প্রচেষ্টায় এই পাগল থেকে মুক্তি পাবে না, যতক্ষণ না এই পাগল নিজ থেকে তাকে মুক্তি দিচ্ছে, তবেই সে মুক্তি পাবে। শুভ্র আবারও মিনিট 5 মতন রিদিতার ঠোঁট নিজের কবজায় রেখে ছেড়ে দেয়। তবে আগের বার রিদিতাকে ছেড়ে দিয়ে কিছুটা দূরে সরলেও এবার তার মতিগতি অন্যরকম। রিদিতাকে 2 হাত দিয়ে শক্ত করে ধরে রেখেছে। রিদিতা প্রচন্ড হাঁপাচ্ছে। শুভ্র কয়েক সেকেন্ড বিরতি নিয়ে আবারও রিদিতার ঠোঁটের দিকে অগ্রসর হয়, কিন্তু তখনই রিদিতা শুভ্রকে বলে, প্লিজ এবার ছেড়ে দাও আমায়, আমার দম আটকে আছে, আমি আর নিতে পারছি না এসব। কেন এখন কেন? একটু আগে না কি সব জানি বলছিলেন?
এখন আর কেন ছাড়াছাড়ি হবে না? যদিও আমি কোনো নারীর ঠোঁটে এই প্রথম স্পর্শ করেছি, তবুও যতক্ষণ আমার শরীরে শক্তি থাকবে ততক্ষণ আজকে আপনার ঠোঁট আমি নিজের কবজায় নিয়েই রাখবো। না না প্লিজ, আমি আর পারছি না নিতে। আমারও এই জীবনের প্রথম। আগে কখনো আমি এসব করিনি। আজ প্রথমবারেই আমার সাথে যা ঘটেছে তা আমার জন্য বিশাল কিছু। আমার মধ্যে সত্যি আর শক্তি নেই নিজেকে সামলানোর মতো। আমার দম বন্ধ হয়ে আসছে। তাতে আমার কি? আপনার কি আছে কি নেই বা দম বন্ধ হয়ে আসছে সেসব দেখে আমার কোনো কাজ নেই। আমি তো সবে মাত্র শুরু করেছি, এখনো তো বহু কিছু করা বাকি। ধীরে ধীরে আপনার সাথে শারীরিক মেলামেশাও আমি করব। না না প্লিজ, আমার ছেড়ে দাও। আমি আর কখনো ওই রকম কিছু বলবো না। আমার ভুল হয়ে গেছে। ঠিক আছে, ছেড়ে দিচ্ছি। তবে 5 বার কান ধরে উঠবাস করতে হবে, আর সেই সাথে কান ধরে এই কথাটা বলতে হবে যে আপনার ভুল হয়ে গেছে। ঠিক আছে, তুমি যা বলেছ আমি সব করছি। হুম। শুভ্র হৃদিতাকে ছেড়ে দূরে সরে দাঁড়ায়। হৃদিতা কান ধরে উঠবস করতে শুরু করে, কিন্তু হৃদিতার শরীর একদম চলছে না। কিছু সময় শুভ্র আটকে রাখা বন্দিখানায় থেকে হৃদিতার পুরো শরীর কাহিল হয়ে গেছে। তবে তার কাছে শুভ্রর কথা মেনে নেওয়া ছাড়া আর কোনো রাস্তা নেই। আপাতত পাগলটার থেকে তার মুক্তির প্রয়োজন। শরীর না চললেও অনিচ্ছা সত্ত্বেই উঠবস করে এবং কান ধরে শুভ্রর কাছে ভুল স্বীকার করে। হৃদিতা শুভ্রর কথা মেনে নেওয়ায় শুভ্র চলে যায়, কিন্তু হৃদিতা মনে মনে ঠিক করে শুভ্রকে সে দেখে নেবে। অন্যদিকে শুভ্র হৃদিতার অফিস থেকে বেরিয়ে নিজের অফিসে চলে আসে। শুভ্র অফিসে ফিরে আসার পর আহনাব শুভ্রকে দেখে হাসতে শুরু করে। শুভ্র কোনো কথাবার্তা ছাড়া আহনাবকে এভাবে হাসতে দেখে বলে, রে বেকুবের মতন এভাবে হাসছিস কেন? আরে আমি বেকুবের মতো হাসছি না রে, হাসার যথাযথ কারণ আছে দেখেই হাসছি। কি কারণে হাসছিস বল? আচ্ছা বলছি, তার আগে তুই আমাকে একটা কথা বল যে তুই কোথায় গিয়েছিলি? হৃদিতার সাথে দেখা করতে তার অফিসে গিয়েছিলাম। সেটা তোকে দেখে বোঝা যাচ্ছে। মানে কি? মানেটা হচ্ছে তোর ঠোঁটে লিপস্টিক লেগে আছে, আর সেটাই দেখি আমি নিশ্চিত হয়েছি তুই হৃদিতার সাথে দেখা করতে গিয়েছিস। আহনাব, কি বলছিস এসব? কি বলছি সেটা বিশ্বাস না হলে ঠোঁটে হাত দিয়ে দেখ। শুভ্র ঠোঁটে হাত দিয়ে দেখে সত্যি তার ঠোঁটে লিপস্টিক লেগে আছে। শুভ্র এতক্ষণে সমস্ত কিছু বুঝে এসেছে। শুভ্র নিজের ঠোঁটে হাত দিয়ে প্রমাণ পাওয়ার পর আহনাব শুভ্রকে বলে ওঠে, এবার বিশ্বাস হলো তো? আচ্ছা যাই হোক, হৃদিতার সাথে তোর সব কিছু ঠিকঠাক চলছে তো? না, কিছুই ঠিকঠাক চলছে না। আর ঠোঁটে লিপস্টিক লেগে আছে কি কারণে সেটা তো তুই নিশ্চয়ই বুঝতে পারছিস। তবে যা কিছু হয়েছে সেটা কিন্তু স্বাভাবিকভাবে হয়নি। এক প্রকার জেদাজেদিতে এইসব হয়েছে। বাকিটা তোকে আর কিছু খুলে নাই বা বললাম। আরে পাগলা, যেভাবেই হোক না কেন, ভাগ্যিস আমার চোখে পড়েছে বিষয়টা, না হয়তো তুই যা করেছিস সব কিছুর প্রমাণ ঠোঁটে করি বয়ে নিয়ে এসেছিস। আমার জায়গায় অন্য কেউ যদি বিষয়টা দেখতো তাহলে তো তোর মাহানির চোখ প্লাস্টিক হয়ে যেত। হুম। আচ্ছা যা, এবার কাজ কর গিয়ে, আমি বাইরে একটা কাজে যাচ্ছি। ঠিক আছে। শুভ্র নিজের কেবিনে চলে আসে। কেবিনে পৌঁছে কাজে মন দেয়, কিন্তু হৃদিতার সাথে ঘটে যাওয়ার কথাগুলো মনে পড়তেই কাজ থেকে এক প্রকার মন ছুটে যায়। শুভ্র নিজের কাছে নিজেকেই কেমন যেন অবাক লাগছে। শুভ্র একটু আগে যে হৃদিতার সাথে এত সব কিছু করে এসেছে সেটা শুভ্রর এখন বিশ্বাসই হচ্ছে না। সবকিছু কেমন যেন তার কাছে স্বপ্নের মতো লাগছে। শুভ্র ব্যাপারটা নিয়ে ভাবনার মশগুল হয়ে আছে। হুট করেই শুভ্রর ফোনটা বেজে ওঠে। শুভ্র ভাবনার জগৎ থেকে বেরিয়ে ফোনটা রিসিভ করতে অপর পাশ থেকে যা বলে সেটা শুনে শুভ্রর গলায় পানি শুকিয়ে যায়। শুভ্রকে তার মা রাবেয়া খাতুন ফোন করেছে। শুভ্র তার মায়ের কথায় উত্তর না দিয়ে চুপ করে থাকে। রাবেয়া খাতুন ছেলের কাছে কথার কোনো উত্তর না পেয়ে আবারও বলে, কি রে, চুপ করে আছিস কেন? কথার উত্তর দে। তুই নাকি বৌমার অফিসে গিয়ে তার সাথে জোর জবস্তি করেছিস? বৌমা একটু আগে আমায় ফোন করে বলল তুই নাকি ওর সাথে জোর করে উল্টোপাল্টা কিছু করার চেষ্টা করেছিলি। কথাগুলো কি সত্যি নাকি? শুভ্র বাধ্য হয়ে এবার মুখ খোলে। শুভ্রর কাছে কথার উত্তর দেওয়া ছাড়া আর কোনো রাস্তা নেই, কারণ নীরবতা সম্মতির লক্ষণ। রাবেয়া খাতুনের কথার উত্তরে শুভ্র বলে, মা, তোমার ছেলেকে কি তোমার কাছে ওই রকম বলে মনে হয়? না, ওরকম মনে হয় না। কিন্তু তাহলে বৌমা তোর নামে ওরকম ভাবে আমার কাছে নালিশ কেন করলো?
মা, তোমার বৌমাকে এমনিতে একটা কথা বলেছিলাম, কিন্তু তোমার সেলিব্রিটি বৌমা আমার কথা শোনেনি, তাই আমি একটু রাগ দেখিয়ে তার হাতটা চেপে ধরেছিলাম, আর সে সেই জিনিসটাকে লম্বা করে তোমার কাছে বাড়িয়ে বাড়িয়ে বলেছে। ও আচ্ছা, এ ব্যাপার। তবে যাই হোক, শোন, তুই কিন্তু অমন কিছু করবি না যাতে করে তোর কোনোভাবে সম্মান নষ্ট হয়। মা, তুমি টেনশন করো না, আমি তোমার কথাটা স্মরণ রাখবো। আচ্ছা ঠিক আছে, কাজ কর। আচ্ছা। শুভ্র ফোন রেখে দেয়। এ যাত্রায় বেঁচে গিয়েছে শুভ্র। কোনোভাবে নিজের মাকে বুঝ দিয়েছে, না হয়তো সম্মান সব ধুলোয় মিশে যেত। শুভ্রর এখন কিছুটা স্বস্তি লাগলেও রিদিতার কথা ভেবে অবাক লাগছে তার। যতই হোক, কিছুদিনের মাঝে রিদিতা তার বউ হতে চলেছে। তাদের দুজনের মাঝে কিছুটা হলেও প্রাইভেসি থাকা উচিত। যতই শুভ্র রাগ করে রিদিতার ঠোঁটে স্পর্শ করুক না কেন, ব্যাপারটা অত্যন্ত তাদের মধ্যে সীমাবদ্ধ থাকা উচিত ছিল। কিন্তু রিদিতা শুভ্র মায়ের কাছে ব্যাপারটা জানিয়ে দিয়েছে। শুভ্র রাগ হচ্ছে রিদিতার ওপর। মনে মনে একটা পরিকল্পনা সাজায় রিদিতাকে নিয়ে। সময় মতন সেই পরিকল্পনাটাকে এখন খালি বাস্তবায়ন করার পালা। শুভ্র চেয়ারে বসে বসে নিজের মতন ভাবনায় মশগুল। এমন সময় শুভ্রর ফোনটা বেজে ওঠে। অপরিচিত একটা নাম্বার থেকে ফোন এসেছে শুভ্রর কাছে। শুভ্র ভাবনার জগৎ থেকে বেরিয়ে ফোনটা রিসিভ করতেই অপর পাশ থেকে রিদিতা শুভ্রকে বলে ওঠে, আমার সাথে উল্টাপাল্টা করে শান্তিতে বসে আছিস তাই না? টেনশন নিস না, তোর শান্তি উদাও হয়ে যাবে। অলরেডি তোর মায়ের কাছে ফোন করে তোর উল্টাপাল্টা আচরণ সম্পর্কে নালিশ করেছি আমি। আমার সাথে এইসব করার ফল তুই পাবি। আপনি আমার মায়ের কাছে নালিশ করে কাজটি কিন্তু একদম ঠিক করেনি। আরে এটা তো তেমন কিছুই না। আমি রিদিতার শরীরে কোনো দিন কেউ সাধারণভাবেও হাত দিয়ে স্পর্শ করার সাহস পায়নি, সেখানে তুই আমার ঠোঁটে নিজের ইচ্ছে মতো স্পর্শ করেছিস। আমায় জিম্মি করে নিজের ইচ্ছে মতো আমার ঠোঁটে নিজের ঠোঁট ঠেকিয়ে মজা নিয়েছিস। এরপর আমার ঠোঁট আমার ইচ্ছের বিরুদ্ধে নিজের খুশি মতো দখল করে রেখেছিস। তোকে তো আমি কি যে করব তা আমি নিজেও জানি না, তবে এইটুকু বলে রাখি, শাস্তি তোকে পেতেই হবে। দেখুন, ওইসব আমি কিভাবে করছি সেটা আমার নিজেরও জানা নেই। আমার নিজের কাছেই সব কিছু এখন কেমন যেন স্বপ্নের মতো লাগছে। সেই সাথে আমার নিজেরও বিশ্বাস করতে কষ্ট হচ্ছে আমি আপনার সাথে ওই রকমটা করছি। কিন্তু যাই হোক, আপনি আমার মায়ের কাছে বিষয়টা জানিয়ে একদম ঠিক কাজ করেননি। কিভাবে জানা থাকবে না তোর? নরম ঠোঁট পেয়ে হায়নার মতো ঝাঁপিয়ে পড়ে মজা লুটেছিস। এখন তাহলে সব কিছু কেন অজানা হওয়ার ভান করছিস? একবার যদি স্পর্শ করতিস তাহলেও মেনে নিতাম, কিন্তু তুই তোর তা করিসনি। আমায় আটকে রেখে রীতিমতো আমার ঠোঁট মিনিট 10-এর চেয়েও বেশি সময় চুমু খেয়েছিস, কিন্তু এখন এসে নাটক করছিস, কিছুই জানিস না। আর তোর মায়ের কাছে আমি বিষয়টা জানিয়ে ঠিক করেছি কি ভুল করেছি তা আমার জানা নেই, তবে মাথায় রাখিস, তোর এই আচরণের কারণে তোকে কঠিন শাস্তি আমি দিব। রেডি হয়ে থাক তুই। আমার সতীত্বের প্রথম ধাপ তুই নষ্ট করেছিস। তোর হয়তো একটাই ভুল হয়েছে, কিন্তু তোকে শাস্তি পেতে হবে অসংখ্যবার। শুভ্র আর কিছু বলে না। রিদিতাও নিজের মতন শুভ্রকে শাসিয়ে ফোন কেটে দেয়। শুভ্র চুপ করে চেয়ারে বসে আছে। মাথায় জ্যাম খেয়ে আছে শুভ্রর। এভাবে কিছু সময় যেতেই অফিস ছুটি হয়। শুভ্র কাঁধে ব্যাগ নিয়ে কেবিন থেকে বেরিয়ে পড়ে বাসা যাওয়ার উদ্দেশ্যে। কিন্তু অফিস থেকে বের হওয়ার পূর্বেই আহনাফের সাথে তার দেখা হয়। তখনই আহনাফ শুভ্রকে বলে, শুভ্র, তোকে এমন চিন্তিত দেখাচ্ছে কেন? কিছু হয়েছে কি তোর? আরে তেমন কিছু না। শুভ্র, তুই আমার বন্ধু, তোর চেহারা দেখলে আমার বুঝে আসে কিছু হয়েছে কি হয়নি। আমায় বল কি হয়েছে। আরে রিদিতাকে নিয়ে একটু চিন্তায় আছি। কেমন যেন অনেক বেশি জেদি টাইপের মেয়ে রিদিতা। শুভ্র, তুই এসব নিয়ে একদম টেনশন করিস না। বিয়ের আগে মেয়েদের মধ্যে অনেক রকমের স্বভাব থাকে, কিন্তু বিয়ের পর সেসব পরিবর্তন হয়ে যায়। আমার বউয়েরও কিন্তু অনেক রকম স্বভাব ছিল, কিন্তু বিয়ের পর যখন দুজনে কাছাকাছি থাকতে শুরু করেছি তখন দুজনের মধ্যে এক ধরনের একটা পরিবর্তন এসেছে, বিশেষ করে আমার বউ রিমির মধ্যে। আমার পরিবারে এত সদস্য থাকা সত্ত্বেও রিমি আমাকে ছাড়া কিছুই বুঝতো না। শুন শুভ্র, তুই খামোকা টেনশন করেছিস। হ্যাঁ, এটা সত্যি রিদিতা বাকি মেয়েদের থেকে অনেকটা ভিন্ন, তবে আমার বিশ্বাস তার মধ্যে হয়তো পরিবর্তন আসবে।
তোরা দুজন যখন কাছাকাছি থাকতে শুরু করবি তখন দেখবি হৃদিতার সমস্ত জেদ ভালোবাসায় পরিণত হয়েছে। দেখা যাক কি হয়, পরিবর্তন আসলে তো ভালোই, না হয়তো কি আর করার। আচ্ছা যাই হোক, শোন, আমি চললাম। আচ্ছা, সাবধানে যাস বাসায়। আচ্ছা। শুভ্র বাড়িতে চলে যায়। শুভ্রের মা রাবেয়া খাতুন শুভ্রকে চা করে দেয়। শুভ্র ফ্রেশ হয়ে চা খেয়ে বাসা থেকে বের হওয়ার প্রস্তুতি নেয়। রোজ বিকালে শুভ্র অফিস শেষ করে বাড়ি ফিরে এসে কলেজ লাইফের কিছু বন্ধুদের সাথে আড্ডা দিতে বের হয়। কিন্তু আজ একটু ব্যতিক্রম ঘটে। শুভ্র বাসা থেকে বের হওয়ার আগেই শুভ্রর মা শুভ্রকে বলে, আজ হৃদিতার পরিবার আমাদের বাড়িতে আসবে। তোদের বিয়ের সম্বন্ধ তো ঠিক, কিন্তু আজ আসবে দুই পরিবার মিলে আলোচনা করে তোদের বিয়ের ডেট ফিক্স করতে। তুই আজকে আর কোথাও যাস না, সন্ধ্যা 7টার পরে হয়তো তারা আসবে। মা, বন্ধুরা আমার জন্য অপেক্ষা করছে, তবে আমি যেখানে থাকি 7টার আগেই চলে আসবো। ঠিক আছে, তাহলে যা। শুভ্র বাড়ি থেকে বের হয়ে বন্ধুদের কাছে চলে যায়। শুভ্র আর তার বন্ধুরা মিলে আড্ডা দিচ্ছে। আড্ডা জমাতে চা আর সিগারেটের আড্ডা করেছে শুভ্রর বন্ধুরা। একটু পরে অর্ডার করা চা আর সিগারেট দিয়ে যায়। শুভ্রর এক হাতে চা আরেক হাতে সিগারেট। শুভ্র প্রতিদিন বিকেলবেলায় বন্ধুদের সাথে একটু আকটু সিগারেটটা খায়। এছাড়া তার এসব খাওয়া পড়ে না। চায়ের সাথে সিগারেট ধরিয়ে মনের সুখে বন্ধুদের সাথে আড্ডা দিতে দিতে সিগারেট খাচ্ছে শুভ্র। এমন সময় হুট করে হৃদিতা এসে হাজির হয় তাদের কাছে। হৃদিতাকে এইখানে দেখে শুভ্র অনেকটা আশ্চর্য হয়, কিন্তু শুভ্রর বন্ধুরা হৃদিতাকে দেখে আশ্চর্য হওয়ার পাশাপাশি তার দিকে এক নজরে তাকিয়ে থাকে। শুভ্রর বন্ধুরা বুঝে উঠতে পারছে না হৃদিতা এখানে কি করছে। কম বেশি হৃদিতাকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে শুভ্রর অনেক বন্ধুরাই চেনে, তবে কখনো হৃদিতাকে তারা নিজের স্বচক্ষে দেখেনি। সে কারণেই হৃদিতাকে দেখে চোখ পাকিয়ে তাকিয়ে আছে তার দিকে। হৃদিতা শুভ্রর বন্ধুদের আরো অবাক করে দিয়ে শুভ্রকে বলে, সাহেবের মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে বন্ধুদের সাথে সিগারেট খাচ্ছিস, আবার সেই দুর্গন্ধময় ঠোঁট দিয়ে আমায় ঠোঁটে স্পর্শ করিস, লজ্জা করে না তোর? শুভ্রর বন্ধুরা হৃদিতার কথা শুনে যথারীতি আরো অবাক হয়ে যায়। এত সময় তারা হৃদিতার দিকে তাকিয়েছিল, কিন্তু হৃদিতার কথা শুনে এখন সবাই শুভ্রর দিকে তাকিয়ে আছে। তবে শুভ্রের কোনো হেলদোল নেই, সে সবাইকে উপেক্ষা করে সিগারেট খাওয়ায় ব্যস্ত। শুভ্রর আচরণে হৃদিতার রাগ উঠে যায়। হৃদিতা এক টান দিয়ে শুভ্রের হাত থেকে সিগারেটটা নিয়ে দূরে ছুঁড়ে ফেলে দেয় আর শুভ্রকে বলে, তোর খবর আছে আজকে। একে তো আমার অপছন্দের জিনিস খাচ্ছিস, তার উপরে ঘাউরামি করছিস। আমার সাথে ঘাউরামি করার ফল তুই পাবি। তোর 12টা আজ আমি বাজাবো। আজ খালি তুই বাসায় যা। শুভ্র তাও হৃদিতার কথার কোনো পাত্তা দেয় না। হৃদিতাও আর বেশি কিছু বলে না শুভ্রকে, কারণ হৃদিতাকে দেখে আশেপাশের মানুষ জড়ো হতে শুরু করেছে। হৃদিতা সে কারণে আর বেশি কথা না বলে সেখান থেকে চলে যায়। হৃদিতা চলে যাওয়ার পর শুভ্রর বন্ধু অভি শুভ্রকে বলে, বন্ধু, হৃদিতা এসব কি বলে গেল রে? কি হয় সে তোর? তার সাথে আমার বিয়ে হতে চলেছে। মামা, কি বলছিস এইসব? তোর কথা শুনে আমার মাথা তো আওলে যাচ্ছে। ওর মতন এত বড় একজন মডেল তোকে বিয়ে করেছে, বিষয়টা তো কোনোভাবেই হজম করতে পারছি না। কি আর বলবো, যা সত্যি তাই বলছি। আর ওর মতন মডেল আমাকে বিয়ে করছে, এটা দ্বারা কি বোঝাতে চাচ্ছিস? না মানে তোকে ছোট করছি এমনটা কিন্তু না, আসলে তোর সাথে ওর বিয়ে হচ্ছে শুনে কেমন যেন অবাক হলাম। অবাক হওয়ার কিছু নেই। আর সে নিজেই আমাকে বিয়ে করে এতে উঠে পড়ে লেগেছিল। আমি শুরুতে না করে দিয়েছি, কিন্তু সে নিজেই জোর করে আমায় বিয়ে করছে। মামা, তুই তো চক্কা মেরে দিয়েছিস রে। তোর তোর আর পিছনে তাকাতে হবে না। ওর যা ব্যাংক ব্যালেন্স, এতে করে তোর কোনো চাকরি করতে হবে না। শোনবি, আমি এতটাও নিস না যে আমি বউয়ের কামাই দিয়ে চলবো। যাই হোক মামা, তুই কিন্তু জিতেছিস। স্যার, এসব কথা, ওর বিষয় নিয়ে কথা বলতে আমার আর ভালো লাগছে না। শুভ্রর কথায় হৃদিতার টপিকটা বাদ দিয়ে নিজেদের মতন আড্ডা শুরু করে সবাই। শুভ্রর ভিতরে টেনশন কাজ করছে, কারণ হৃদিতা তাকে শাসিয়ে গেছে সিগারেট খাওয়া নিয়ে। তবে শুভ্র সেটা কাউকে বুঝতে না দিয়ে বন্ধুদের সাথে আড্ডা দিয়ে বাড়িতে চলে যায়। কিন্তু বাড়িতে যাওয়ার পরপরই শুভ্র বিরাট বড় একটা শক খায়। শুভ্রর মা ফোন থেকে শুভ্রর সিগারেট খাওয়ার ছবি বের করে সেটা শুভ্রকে দেখায়। শুভ্র চোখ সোজা কপালে উঠে গেছে ছবিটা দেখে।
শুভ্রর কথায় রিদিতার টপিকটা বাদ দিয়ে নিজেদের মতন আড্ডা শুরু করে সবাই। শুভ্রর ভিতরে টেনশন কাজ করছে, কারণ রিদিতা তাকে শাসিয়ে গেছে সিগারেট খাওয়া নিয়ে। তবে শুভ্র সেটা কাউকে বুঝতে না দিয়ে বন্ধুদের সাথে আড্ডা দিয়ে বাড়িতে চলে যায়। কিন্তু বাড়িতে যাওয়ার পরপরই শুভ্র বিরাট বড় একটা শক খায়। শুভ্রর মা ফোন থেকে শুভ্রর সিগারেট খাওয়ার ছবি বের করে সেটা শুভ্রকে দেখায়। শুভ্র চোখ সোজা কপালে উঠে গেছে ছবিটা দেখে। কথায় আছে না, যেখানে বাঘের ভয় সেখানেই সন্দেহ হয়। শুভ্র আগেই অনুমান করেছিল রিদিতা তার বাসায় সিগারেট খাওয়ার বিষয়টা বলে দেবে, কিন্তু রিদিতা যে তার সিগারেট খাওয়ার অবস্থার ছবি তুলে প্রমাণসহ তার মায়ের কাছে দেবে সেটা শুভ্র কখনো ভাবতেও পারেনি। লজ্জায় মাথা নামিয়ে রেখেছে শুভ্র। তখনই শুভ্রর মা বলে ওঠে, শুভ্র, তুই কবে থেকে এইসব সাইপাস খাওয়া শুরু করেছিস? মানে কি মা মানে? মা আসলে মাঝে মধ্যে বন্ধুদের সাথে একটু একটু খাই। শুভ্র, তুই যথেষ্ট বড় হয়েছিস, তোকে এসব নিয়ে বলার মতন বয়সটা তোর নেই। যখন ছোট ছিলি তখন না হয় ভুলগুলো ধরিয়ে দিয়েছি, কিন্তু এখন তো তোর সেই বয়সটা নেই। এছাড়া মা নিজের সন্তানকে এসব নিয়ে বলাটাও তো এক প্রকার লজ্জার। তবে হ্যাঁ, অধিকাংশ ছেলেদেরই কম বেশি টুকটাক এসবের অভ্যাস থাকে। তোর বাবারও ছিল। তবে আমি বলবো, যা করবি বুঝে শুনে করবি, কারণ তুই বড় হয়েছিস। 2 দিন পর তোর নিজেরও একটা সংসার হবে। তোকে সব কিছুতে বাধা দেওয়ার মতন সময়টা এখন আর নেই। তাই বলছি, যা করবি একটু ভেবেচিন্তে করিস। এবার যা, গিয়ে ফ্রেশ হয়ে আয়। শুভ্র চুপচাপ মায়ের কথা মতন ফ্রেশ হতে চলে যায়। ভেতরে প্রচন্ড রাগ চেপে আছে রিদিতার কারণে। যাই করুক না কেন, মা আর ছেলের মধ্যকার প্রাইভেসি ভেঙে দিয়ে রিদিতা কাজটা ঠিক করেনি। এজন্যই হয়তো বলে নারীদের দ্বারাই সবকিছু সুন্দর হয়, আবার নারীদের কারণেই সব ধ্বংস হয়। আর সেই নারী শয়তানের অনেক বড় একটা হাতিয়ার। শুভ্র ফ্রেশ হয়ে রুমে বসে আছে। ঘড়ির কাঁটা 7টা অতিক্রম করেছে। কিছু সময় পরেই রিদিতার পরিবার শুভ্রদের বাড়িতে আসে। শুভ্র মেহমানদের কাছে চলে যায়। 2 পরিবারের মধ্যে বিয়ের ডেট নিয়ে আলোচনা চলছে। আসছে শুক্রবার দুজনের বিয়ের ডেট ঠিক করে। তখনই রিদিতা এসে হাজির হয় শুভ্রের বাড়িতে। রিদিতা হাজির হওয়ার পর সবাইকে বলে বিয়েটা আসছে শুক্রবার নয়, এর পরের শুক্রবার, মানে আগামী মাসের শুরুর দিকে সে করতে চায়। রিদিতার কথা মতন সবাই বিয়ের ডেট আগামী শুক্রবারের পরের শুক্রবার ঠিক করে। শুভ্র এত সময় চুপচাপ বসেছিল, কিন্তু রিদিতাকে দেখা মাত্রই তার চরম রাগ হয়। তবে সেটা সে প্রকাশ করে না। সবার সামনে একটা বাহানা করে নিজের রুমে চলে যায়। শুভ্র চলে যাওয়ার খানিক বাদে শুভ্রর মা বলে, আমরা তো সব কিছু আলোচনা করলাম। এখন আমার মনে হয় রিদিতা আর শুভ্রকে কিছু সময়ের জন্য আলাদাভাবে কথা বলতে দেওয়া উচিত, কারণ তাদেরও তো আর আমাদের আলোচনার বাহিরে কোনো চিন্তাভাবনা বা কোনো কথাবার্তা থাকতে পারে। শুভ্রর মায়ের কথায় রিদিতার পরিবার সম্মতি জানায়। শুভ্রর মা রিদিতার পরিবারের সম্মতি পেয়ে রিদিতাকে বলে, রিদিতা মা, তুমি শুভ্রর সাথে আলাদাভাবে কিছু সময় কথাবার্তা বলে এসো। ওই যে শুভ্রর রুম, তুমি শুভ্র রুমে গেলেই তাকে পাবে। ঠিক আছে আন্টি। এখনের জন্য আন্টি ডাকটা মেনে নিলাম, তবে বিয়ের পর কিন্তু সেটা আর চলবে না। তখন মা বলেই ডাকতে হবে। আচ্ছা। এবার যাও, গিয়ে কথা বলে এসো। রিদিতা শুভ্রর মায়ের দেখিয়ে দেওয়া রুমটার দিকে চলে যায়, কিন্তু রুমে গিয়ে দেখে শুভ্র রুমে নেই। রিদিতা কিছুটা অবাক হয়, তবে নিজেকে সামলে নিয়ে রুমের মধ্যে ভালো করে চোখ বুলাতেই দেখে রুমের বাম দিকে একটা দরজা। রিদিতা দরজাটা অনুসরণ করে রুমের বাহিরে বারান্দায় চলে যায়। বারান্দায় পৌঁছাতেই রিদিতা অনেকটা আশ্চর্য হয়। বারান্দায় অনেক ফুলের গাছ লাগানো। ফুলের সুবাস বাতাসের সাথে ভেসে তার নাকে এসে ঠেকছে। রিদিতা খুশিতে আত্মহারা হয়ে যায়। রিদিতার ফুল অনেক পছন্দ। রিদিতা সমস্ত ফুল গাছের উপরে মনে সুখে হাত বুলিয়ে দিতে দিতে সামনে এগোতে থাকে। কিন্তু কিছুটা সামনে এগোতেই বারান্দার এক করে অন্ধকার কিছু একটা নড়ে উঠতে দেখে। ভয় পেয়ে ওঠে রিদিতা।
রিদিতার কপালে ঘাম ছুটে যায়। ভয়ে রিদিতা চিৎকার দিতেই যাবে, তখনই অন্ধকারের ভেতর থেকে শুভ্র বেরিয়ে এসে রিদিতার মুখ চেপে ধরে। রিদিতা আরো ভয় পেয়ে যায়, কিন্তু পরক্ষণে শুভ্রকে খেয়ে রিদিতার কিছুটা স্বস্তি ফিরে আসে। তবে ভয় পাওয়ার কারণে রিদিতার শরীর এখনো কাঁপছে, সেই সাথে হাঁপাতেও শুরু করেছে। শুভ্র রিদিতার মুখ থেকে হাত সরিয়ে রিদিতাকে বলে, ভয় পাওয়ার কিছু নেই, আমি শুভ্র। শুভ্রর কথা শুনে রিদিতা হাঁপাতে হাঁপাতে বলে, এই ছেলে, তুই অন্ধকারে ভূতের মতো দাঁড়িয়ে কি করছিস? আর একটু হলেই তো আমার অবস্থা টাইট হয়ে যেত। কি আর করব, আমি রাতের বেলায় অধিকাংশ সময় এখানেই বসে থাকি। ওই যে কোনায় অন্ধকারে একটা দোলনা আছে, আমি সেখানেই বসেছিলাম। রিদিতা শুভ্রর কথার বিপরীতে আর কিছু বলে না, চুপচাপ কিছু সময় দাঁড়িয়ে থেকে নিজেকে শান্ত করে। এরপর শুভ্রকে বলে, তোর বারান্দাটা তো বেশ সুন্দর। কে লাগিয়েছে এত ফুল গাছ? আমি। বাহ, বেশ অবাক হলাম। তোর মতো মানুষ ফুল গাছ প্রেমী, সেটা ভাবতেও অবাক লাগছে। তবে যাই বলিস না কেন, তোর এই বারান্দার পরিবেশটা অনেক বেশি সুন্দর। যে কেউ আসলেই তার মন জুড়িয়ে যাবে। যার চিন্তা ভাবনা যেমন সে তেমনটাই তো ভাববে। আচ্ছা যাই হোক, বলেন আপনি এখানে কি করছেন? তোর সাথে কথা বলতে এসেছি। আমার সাথে আপনার আবার কিসের কথা? কিসের কথা তা তো জানি না, এটুকু বলতে পারি আন্টি আমায় তোর সাথে কথা বলতে পাঠিয়েছে। শোনেন, আম্মু পাঠাক আর যাই করুক, আপনি চলে যান। আপনার মতন মানুষের সাথে কথা বলতে আমার রুচিতে বাধে। আমার সাথে কথা বলতে তোর রুচিতে বাঁধে মানে? যখন আমার ঠোঁটের সাথে নিজের ঠোঁট ঠেকিয়ে মজা নিয়েছিস তখন তো রুচিতে বাঁধেনি। এখন এত রুচিবোধ আসলো কোথা থেকে তোর? দেখুন, সেটার জন্য আমি ক্ষমা প্রার্থী। আমার সে আচরণের জন্য যতবার দরকার লাগে আমি ক্ষমা চাইব, কিন্তু আপনার মতন বিবেক ছাড়া মানুষের সাথে কথা বলার কোনো ইচ্ছেই নেই আমার মাঝে। এই ছেলে, আমার মধ্যে বিবেক নেই মানে কি বলতে চাইছিস তুই? বিবেক নেই মানে বিবেক নেই, যেমনই হোক আজ বাদে কাল আপনার সাথে আমার বিয়ে হতে চলেছে। আমাদের দুজনের মাঝে সম্পর্কটা যেমনই হোক না কেন, আমার আর আমার মায়ের মাঝে তো একটা প্রাইভেসি রয়েছে। আপনি সেই প্রাইভেসিটাকে নষ্ট করছেন আমার। তাহলে কোন মুখে নিজেকে বিবেকবান বলে মনে করেন আপনি? একদম বেশ করেছি প্রাইভেসি নষ্ট করে, ভবিষ্যতে আরও করব। বেয়াদবের মতো বন্ধুদের সাথে বসে বসে সিগারেট টানবি তো তোর সাথে কি করবে মানুষ? আমি সিগারেট টেনেছি তাতে আপনার কি এমন লোকসান হয়েছে শুনে? লোকসান কোন দিকে হয়নি সেটা বল। একে তো আমার ঠোঁটের স্বাদ নিয়েছিস, দ্বিতীয়ত এমন ঠোঁট দ্বারা আমার ঠোঁটে স্পর্শ করেছিস যেই ঠোঁট দিয়ে তুই সিগারেট খাস। এখন আবার বড় বড় কথা বলছিস। যদি তোর ঠোঁটের প্রথম স্পর্শটা আমার ঠোঁটে হতো তাহলেও হয়তো আমি এতটা রিয়্যাক্ট করতাম না, কিন্তু তুই যেহেতু আমার অপছন্দের জিনিসটাকে খেয়েছিস তাই তোর সাথে ওই রকমটা করেছি, আর ভবিষ্যতেও করব যদি তুই কখনো আমার অপছন্দের জিনিসগুলো করিস। আপনার বলা শেষ হলে এবার চলে যান এখান থেকে। বিশেষ করুন, আপনার সাথে তর্কে জড়াবার কোনো ইচ্ছেই নেই আমার মাঝে। যার মধ্যে বিবেকের চাইতে জেদ বেশি তার সাথে কথা বলাটাই বেকার। অনুরোধ, আপনি এখান থেকে চলে যান। আপনাকে দেখলেই আমার রাগ উঠছে। আমি যাব না। কি করবি তুই? আমার বারান্দাটা ভালো লেগেছে, আমার যতক্ষণ ইচ্ছে আমি ততক্ষণ এখানেই থাকবো। ঠিক আছে, তাহলে থাকেন আপনি এখানে, আমি চলে যাচ্ছি এখান থেকে। রিদিতার কথাবার্তা শুনে নিজের রাগকে কন্ট্রোল করা শুভ্রের জন্য দায় হয়ে থেকেছে। সে কারণে সে নিজেকে সামলাতে বারান্দা থেকে চলে আসার জন্য অগ্রসর হয়, কিন্তু তখনই রিদিতা এক অদ্ভুত কাণ্ড ঘটায়। রিদিতা শুভ্রকে পেছন থেকে টেনে দিয়ে তার দিকে ঘুরিয়ে নিজের থেকেই শুভ্রের ঠোঁট নিজের ঠোঁটে চেপে ধরে। শুভ্র অবাক হয়ে যায় রিদিতার আচরণে, চোখ কপালে উঠে গিয়েছে শুভ্রর, কিন্তু রিদিতার বিন্দু পরিমাণও হেলদোল নেই। রিদিতা নিজের কাণ্ড করায় ব্যস্ত, তার যেন কোনো কিছু দেখবার মতন সময় নেই। আলতো করে শুভ্রর শার্ট খামচে ধরে শুভ্রকে বারান্দার গ্রিলের সাথে ঠেকিয়ে ধরে শুভ্রর ঠোঁটের মাদকতা গ্রহণ করায় ব্যস্ত রিদিতা। যেই রিদিতা শুভ্রর কাছে আসা নিয়ে হাজারটা শর্ত লাগিয়েছে, সেই রিদিতা এখন নিজেই শর্তের বাউন্ডারি অতিক্রম করে বাহিরে কদম ফেলেছে। শুভ্র চুপ করে রিদিতার তামাশা দেখছে। রিদিতার কাজে একবারের জন্য বাধা প্রদান করেনি সে।
যত সময় যাচ্ছে হৃদিতা ততই উন্মাদ হয়ে যাচ্ছে। আগের তুলনায় ক্রমাগতভাবে শুভ্রর স্বাদ হৃদিতা আরো জোরে চেপে ধরছে। এভাবে বেশ কিছুটা সময় যাওয়ার পর হৃদিতা শুভ্রকে ছেড়ে দেয়। শুভ্র সর্বোচ্চ এক নাগাড়ে 5 মিনিট হৃদিতার ঠোঁটে স্পর্শ করেছিল, কিন্তু হৃদিতা শুভ্রকেও হার মানিয়েছে। এক নাগাড়ে 8 মিনিটেরও বেশি সময় শুভ্রর ঠোঁটে স্পর্শ করেছে হৃদিতা। শুভ্র আগের ন্যায় চুপ করেই দাঁড়িয়ে আছে, কিন্তু হৃদিতা নিজেই হাঁপাচ্ছে। কারোর মুখে কোনো কথা নেই। কিছুটা সময় দুজনেই চুপ করে দাঁড়িয়ে থাকে। এর মধ্যে হৃদিতাও স্বাভাবিক হয়, কিন্তু হৃদিতা স্বাভাবিক হতেই তার মধ্যে লজ্জা এসে ভর করে। সে শুভ্রর সাথে এত সময় কি করেছে সেটা ভাবতেই লজ্জায় মাথা কাটা যাওয়ার মতন অবস্থা হয়েছে তার। শুভ্রর চোখের সাথে চোখ মেলাতে পারছে না লজ্জায়। বিপাকের মধ্যে পড়ে গিয়েছে হৃদিতা। হৃদিতা না পারছে শুভ্রর সাথে স্বাভাবিকভাবে কথা বলতে, আর না পারছে কথা না বলে চোরের মতন এখান থেকে পালিয়ে যেতে। হৃদিতা কোনো উপায় খুঁজে পাচ্ছে না। এরই মধ্যে শুভ্র নীরবতা ভাঙে, কারণ শুভ্র ভালো করেই জানে এখনই উপযুক্ত সময় হৃদিতার থেকে প্রতিশোধ নেওয়ার। সে কারণে সে নীরবতা ভেঙে বলে, কে জানি আপত্তি জানিয়েছিল আমার সিগারেট খাওয়া ঠোঁট দিয়ে তার ঠোঁটে স্পর্শ করায়। এখন তাহলে সে নিজেই কিভাবে আমার সিগারেট খাওয়া ঠোঁটে স্পর্শ করলো, তাও আবার আমার চেয়ে এতটা দীর্ঘক্ষণ সময়। শুভ্রর কথা শুনে হৃদিতার চেহারা লজ্জায় আরো লাল হয়ে যায়। মুখ থেকে কোনো বলি বের হচ্ছে না হৃদিতার। লজ্জা থেকে বাঁচার জন্য নজর নিচের দিকে করে রেখেছে হৃদিতা। বেশ ভালোভাবেই ফেসে গেছে হৃদিতা শুভ্রের কাছে। এজন্যই বলে পরিস্থিতি অনেক সময় ভালো ভালো মানুষকেও আটকে দেয়। হৃদিতার এখন সেই সময়টাই চলছে, আর সময় চলছে শুভ্রের আওতায়। শুভ্র এই সুযোগটাকে হাতছাড়া করতে চায় না, তবে সে এটাও মাথায় রেখেছে সুযোগ লুফে নিতে গিয়ে অতিরিক্ত যেন না হয়, কারণ সময়টা সবসময় তার অনুকূলেও থাকবে না, সময় আবারও ঘুরবে। তাই সেই হৃদিতাকে ছোট্ট করে একটা শাস্তি দেওয়ার পরিকল্পনা সাজায়, আর সেই পরিকল্পনা অনুযায়ী হৃদিতাকে বলে, যাই হোক, আমি বিবেকহীন মানুষের মতন আচরণ করতে চাই না, তবে আমার একটা শর্ত আছে। কেউ যদি চায় এই পরিস্থিতি থেকে মুক্ত হবে, তাহলে সে আমাকে সুন্দর করে একবার জড়িয়ে ধরলেই আমি পরিস্থিতিটাকে স্বাভাবিক করে দেব। একই টাইম লুফে আটকে রেখে পরিস্থিতি আর ঘোলাটে করাবো না। এখন বাকিটা তার ইচ্ছা। হৃদিতার কাছে আর কোনো উপায় নেই শুভ্রের শর্ত মেনে নেওয়া ছাড়া। হৃদিতা শুভ্রের কথা অনুযায়ী শুভ্রকে জড়িয়ে ধরে। শুভ্র নিজের কথা মতন পরিস্থিতি স্বাভাবিক পর্যায়ে ফিরিয়ে আনার জন্য বলে, চলেন এবার বারান্দা থেকে, সবাই আমাদের জন্য অপেক্ষা করছে। এখানে বেশিক্ষণ থাকলে কখন কি মনে করবে ঠিক নেই। শুভ্র হৃদিতাকে বারান্দা থেকে চলে যেতে বলে সে নিজেই আগে অগ্রসর হয়, আর হৃদিতা শুভ্রের পেছন পেছন বারান্দা থেকে বের হয়। কিন্তু বারান্দা থেকে বের হওয়ার পরক্ষণেই হৃদিতা আগে এগিয়ে গিয়ে জলদি করে রুম থেকে বেরিয়ে যাওয়ার জন্য তাড়াহুড়ো শুরু করে। তখনই শুভ্র হৃদিতাকে থামিয়ে দিয়ে বলে, এত তাড়াহুড়োর কিছু নেই, আপনি এখানে কিছুক্ষণ অপেক্ষা করুন, এরপর আমি ফিরে আসলে ধীরে সুস্থে যাবেন। শুভ্র হৃদিতাকে কেন অপেক্ষা করতে বলেছে হৃদিতা সেটার আগামাথা বুঝতে পারছে না। তবে সে শুভ্রর কথাতে মান্য করে রুমে অপেক্ষা করে শুভ্রর কথা মতন। আর শুভ্র চলে যায় ওয়াশরুমে, কারণ শুভ্র একই ভুল আর দ্বিতীয়বার করতে চায় না। ভাগ্যিস গতবার ঠোঁটে লেগে থাকা লিপস্টিকের দাগ আহনাব দেখতে পেয়েছিল, না হয়তো তার লজ্জায় পড়তে হতো। তাই সে এবার সতর্কতা অবলম্বন করে বারান্দা থেকে বেরিয়ে আসার পরপরই ঠোঁট থেকে দাগ সরাতে ওয়াশরুমে ঢুকে পড়েছে। ওয়াশরুমে ঢুকে ভালো করে মুখ ধুয়ে একটু পর বেরিয়ে আসে। এরপর ওয়াশরুম থেকে বেরিয়ে সে হৃদিতাকে বলে সে যেন ঠোঁটে লেপটে থাকা লিপস্টিকগুলো ওয়াশরুমে গিয়ে ঠিক করে আসে। হৃদিতা এত সময় পর বুঝতে পারে শুভ্র কেন তাকে যেতে বারণ করেছে। হৃদিতা শুভ্রের কথা মতন ওয়াশরুমে গিয়ে ঠোঁটের লিপস্টিক ঠিক করে আসে। এরপর স্বাভাবিকভাবে রুম থেকে বেরিয়ে যায়। হৃদিতা রুম থেকে বের হওয়ার কিছুক্ষণ পর শুভ্র রুম থেকে বের হয়। দুজন সবার সামনে উপস্থিত হওয়ার পর রাবেয়া খাতুন হৃদিতাকে বলে, হৃদিতা মা, তোমাদের কি আলাদা কোনো প্ল্যান বা আলাদা কোনো মতামত আছে? না আন্টি, নেই। শুভ্র, তোর একান্ত কোনো মতামত আছে? না। ঠিক আছে, তাহলে এই কথাই রইল। এই শুক্রবারের পরের শুক্রবার মানে আগামী মাসের শুরুর দিকে তাহলে আপনাদের মেয়ে হৃদিতা আর আমার ছেলে বিয়ে ফাইনাল। শুভ্রর মায়ের কথায় হৃদিতার পরিবার সম্মতি জানায়।
রিদিতার পরিবার রাতে খাওয়া দাওয়া করে নিজেদের বাসায় চলে যায়। শুভ্র রুমে শুয়ে আছে। শুভ্রর মন আজকে অনেকটা ফুরফুরা রিদিতার আচরণে। রিদিতা আজ হুট করেই তার কাছাকাছি এসে তাকে চমকে দিয়েছে। রিদিতার এমন পরিবর্তনে শুভ্র অনেকটা খুশি। এতদিন মনের ভিতর রিদিতাকে নিয়ে হাজারটা সংশয় ছিল। রিদিতা যে পরিমাণ তিক্ত মেজাজি মেয়ে, তার সাথে একদিন সময় কাটানোও তার পক্ষে অসম্ভব বলে মনে হয়েছিল। কিন্তু রিদিতা আজ তার ধারণাকে পরিবর্তন করে দিয়েছে। আহনাফ হয়তো ঠিক কথাই বলেছিল, মেয়েরা সময়ের সাথে সাথে পজিটিভ হয়ে যায়। শুভ্র রিদিতাকে নিয়ে কল্পনার বিফোরে এমন সময় শুভ্রর মায়ের আগমন ঘটে রুমে। শুভ্র তার মায়ের আগমনে কল্পনার জগৎ থেকে বেরিয়ে আসে, আর শুভ্রর মা রুমে প্রবেশ করে শুভ্রর পাশে এসে বিছানায় বসে বলে, শুভ, আমার কিন্তু হৃদিটাকে তোর বউ হিসেবে বেশ পছন্দ হয়েছে। দেখতে শুনতে কিন্তু অনেক মিষ্টি, তোর সাথেও বেশ মানাবে। তবে একটা জিনিস বুঝলাম, হৃদিটা একটু জেদি টাইপের মেয়ে। কারণ হৃদিতার মা শুরুতে আমায় বিয়ের জন্য একবার অমত করেন, পরবর্তী তিনি নিজেই আবার বিয়ের জন্য আমার সাথে কথাবার্তা বলে। তখন তিনি আমায় বলেছিলেন শুরুতে নাকি হৃদিতার কারণে তিনি অমত করেছিল, কিন্তু পরবর্তীতে হৃদিতা নাকি তার মাকে বলেছে সে বিয়ে করলেই তোকেই করবে, তোকে ছাড়া অন্য কাউকে সে বিয়ে করবে না। আমি তখনই বুঝেছি হৃদিতা একটু জিজি টাইপের, সেই সাথে কিছুটা দিমাগ ক্যারি করে সে। অবশ্য হৃদিতার মতন মেয়েদের একটু দিমাগ থাকাই স্বাভাবিক, কারণ সে একজন মডেল, তার তো দিমাগ থাকবে। এছাড়া হৃদিতার কিছুটা দিমাগ নিয়ে চলাফেরা করাটাই ভালো, এতে করে কুমতলব নিয়ে কেউ তার ধারে কাছে আসতে পারবে না। তবে যাই হোক, দেখবি তোর সাথে সে এরকমটা করবে না। হ্যাঁ, শুরুর দিকে কিছুটা অমিল বা 19-20 হতে পারে দুজনের মধ্যে, তবে সময়ের সাথে সাথে সব কিছু ঠিকঠাক হয়ে যাবে। হুম। আচ্ছা, তুই তাহলে ঘুমা, আমিও যাই। আচ্ছা। শুভ্রের মা চলে যায়, আর শুভ্র রিদিতাকে নিয়ে ভাবতে ভাবতেই ঘুমিয়ে পড়ে। পরদিন শুভ্র অফিসে বসে কাজ করছে। আজকেও রিদিতা ফটোশুটের জন্য তাদের অফিসে আসবে। রিদিতা 11টা নাগাদ আহনাফের অফিসে আসে। আজ শুভ্র কেবিনে বসে না থেকে রিদিতার ফটোশুট দেখবে বলে পরিকল্পনা করে, কারণ তার বউ আসবে আর সে ফটোশুট দেখবে না, এটা কি হয় নাকি? যতই হোক তার বউ বলে কথা। গতবার না হয় সম্পর্কটা একটু এলোমেলো ছিল, কিন্তু এবার তো সবকিছু ঠিকঠাক আছে। সে কারণে রিদিতা আসার পর শুভ্র ফটোশুট দেখতে চলে যায়। রিদিতার ফটোশুট চলছে। হুট করে ফটোশুটের মাঝপথে একটু ব্যাঘাত ঘটে। রিদিতার শাড়িতে কিছু না একটা সমস্যা হয়েছে। রিদিতা আজ শাড়ি পরে এসেছে। রিদিতার সমস্যার কারণে ফটোশুট কিছু সময়ের জন্য থামিয়ে দেওয়া হয়। শুভ্র একটু দূর থেকে অফিসের কর্মচারীদের সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফটোশুট দেখছে। আহনাফের অফিসে মেকআপ আর্টিস্ট রিদিতার সমস্যার সমাধানের জন্য এগিয়ে যায়। রিদিতার শাড়ির কুচিতে কিছু একটা সমস্যা হয়েছে। মেকআপ আর্টিস্ট রিদিতার শাড়ির কুচি খুলে সেটা ঠিক করার প্রতিক্রিয়া করছে, কিন্তু শাড়ি ঠিক করার চক্করে মেকআপ আর্টিস্টের হাত রিদিতার পেটে গিয়ে কয়েকবার লেগেছে, যে ব্যাপারটা শুভ্রর একদম হজম হয় না। শুভ্র সোজা গিয়ে মেকআপ আর্টিস্টের হাত ঝাড়ি মেরে সরিয়ে দিয়ে বলে, তুমি মেকআপ আর্টিস্ট সেটা ঠিক আছে, কিন্তু তুমি আমার বউয়ের শাড়ির কুচি ঠিক করবে সেটা তো প্রশ্নই আসে না। অফিসে অনেক মেয়ে কর্মচারী আছে, দরকার পড়লে তারা সাহায্য করবে। আমার বউয়ের শরীরে পুরুষের হাতের স্পর্শ লাগবে সেটা আমার মোটেও পছন্দ না। তুমি এখান থেকে সরো, তোমার কাজ কারবার দেখে আমার রাগ উঠে যাচ্ছে। মেকআপ আর্টিস্ট ভয়ে শাড়ির কুচি ছেড়ে সরে যায়, কিন্তু শুভ্র মেকআপ আর্টিস্টকে কথাগুলো বলে শেষ করার পরক্ষণেই রিদিতা কষে এক থাপ্পড় লাগিয়ে দেয় শুভ্রর গালে। শুভ্র পুরো হতভম্ব হয়ে যায় রিদিতার আচরণে। সেই সাথে শুভ্র বুঝেই উঠতে পারছে না এটা কি ঘটল তার সাথে। শুভ্রর সাথে সাথে উপস্থিত সবাই চমকে ওঠে রিদিতার আচরণে। সবাই অবাক দৃষ্টিতে রিদিতা আর শুভ্রর দিকে তাকিয়ে আছে। রিদিতা তখনই আবার সবার সামনে তিক্ত কণ্ঠে শুভ্রকে বলে ওঠে, এই, তোর সাহস হয় কি করে মেকআপ আর্টিস্টের কাজে মধ্যে এসে বাধা দেওয়ার? কে তুই? আর কিসের বউ বউ লাগিয়েছিস? তুই কোথায় আর আমি কোথায় কখনো বিবেচনা করে দেখেছিস?
তোর মতো ছেলের মুখে বউ নিয়ে আদিক্ষেতা কখনো মানায় না, তাও আবার আমার মতো মেয়েকে নিয়ে। তাহলে তুই কোন সাহসে এখানে এসে অধিকার ফলাচ্ছিস আমাকে নিয়ে? তোর সাহস তো কম না? নাকি গতকাল একটু ভালো আচরণ করেছি দেখে মাথায় উঠে নাচতে শুরু করেছিস? কথার উত্তর দে আমার। শুভ্র রিদিতার আচরণে কথা বলার ভাষা হারিয়ে ফেলেছে। এতগুলো মানুষের সামনে থাপ্পড় খেয়ে লজ্জায় মুখ থেকে কথা বের হচ্ছে না। ঘূর্ণিঝড়ের আভাসের ন্যায় চেহারার মধ্যে অন্ধকার নেমে এসেছে। একটু আগের হাসি খুশি চেহারাটা কিছু সময়ের মধ্যে রূপ পাল্টে মলিন হয়ে গেছে। শুভ্র লজ্জার কবল থেকে বাঁচতে নজর নিচের দিকে করে রেখেছে। শুভ্রর এমন নীরবতা দেখে রিদিতা আবারও বলে ওঠে, কি হলো? আমার কথার উত্তর দিচ্ছিস না কেন? এতগুলো কথা বললাম, তা কি তোর কানে যায়নি? নাকি আরো কয়েকটা থাপ্পড় খাওয়ার ইচ্ছে আছে তোর? কথার উত্তর দে আমার। শুভ্রর মুখে এবারও কোনো কথা নেই। শুভ্রর আচরণে রিদিতার রাগ উঠে যায়। সকলের সামনে খপ করে শুভ্রর কলার চেপে ধরে আবারও থাপ্পড় মারার পরিকল্পনা করে, কিন্তু হাত উঠিয়ে মারতে গিয়েও কিছু একটা ভেবে হাত নামিয়ে ফেলে রিদিতা। তবে না মারলেও মুখের বুলি বন্ধ হয়নি। হাত নামানোর পরবর্তী মুহূর্তে শুভ্রকে বলে, তোর মতো ছেলেকে মারলেও কোনো কাজে আসবে না, কারণ তোর মধ্যে লজ্জা নেই। তবে শোন, আগামী থেকে কখনো আর আমাকে নিয়ে বউ বলে দাবি করবি না, আর না কখনো আমাকে নিয়ে আদিক্ষেতা করবি। আমাদের দুজনের বিয়ে হয়েছে ঠিকই, কিন্তু কোন মর্মে হচ্ছে সেটা তুই ভালো করেই জানিস। অতএব কোনো প্রকার ন্যাকামত যেন না দেখি। এবারের মতো আর কিছু বললাম না, কিন্তু ভবিষ্যতে যদি কখনো আর এমন আচরণ করিস তখন কিন্তু আরো ভয়ঙ্কর কিছু হবে। এবার হাত উঠিয়েছি, পরের বার কিন্তু অন্য কিছু উঠবে। এখন চোখের সামনে থেকে দূর হ আমার। আর মেকআপ আর্টিস্ট কে ছিলেন, উনি একটু এসে আমার শাড়িটা ঠিক করে দিয়ে যান। শুভ্র আর এক সেকেন্ডও দেরি না করে সেখান থেকে নিজের কেবিনে চলে যায়। এত সময় শুভ্র রিদিতাকে কিছু না বললেও এখন তার রাগে পিত্তি ফেটে যাচ্ছে। তবে রাগটা রিদিতার উপর নয়, নিজের উপরই হচ্ছে। সে মানুষ চিনতে ভুল করে ফেলেছে। রিদিতা গতকাল শুভ্রর কাছাকাছি আসায় শুভ্র সেটাকে কেন্দ্র করে রিদিতার প্রতি এতটা পজিটিভ হওয়াটা তার বিরাট বড় ভুল হয়েছে। কথায় আছে না, অনেক জিনিস দেখতে সুন্দর কিন্তু তার গুণগত মান একদম বিষাক্ত। রিদিতাও তদ্রূপ সেরকম। সে দেখতে সুন্দর কিন্তু তার ভেতরটা তার চেহারার মতন পরিষ্কার নয়। শুভ্র চেয়ারের উপরে বসে টেবিলের উপরে দুপা উঠিয়ে দিয়ে অফিসের ওয়াচম্যানকে ফোন করে তার ক্যাবিনে আসতে বলে। শুভ্রর ফোন পাওয়ার খানিক বাদেই ওয়াচম্যান শুভ্রর ক্যাবিনে এসে হাজির হয়। শুভ্র পকেট থেকে মানিব্যাগ বের করে 500 টাকার একটা নোট বের করে ওয়াচম্যানের দিকে এগিয়ে দিয়ে বলে, অফিসের বাইরের দোকানটা থেকে গিয়ে আমাকে এক প্যাকেট বেনসন সিগারেট এনে দাও তো। ওয়াচম্যান শুভ্রর কথা মতন সিগারেট আনতে চলে যায়। অন্যদিকে রিদিতার শাড়ি অফিসের এক মেয়ে কর্মচারী ঠিক করে দেয়। যদিও বা রিদিতা মেকআপ আর্টিস্টকে শাড়ি কুচি ঠিক করতে ডেকেছিল, কিন্তু মেকআপ আর্টিস্ট ইতিমধ্যেই কোনো একটা কারণে সেখান থেকে চলে গিয়েছে। তাই অফিসের একজন কর্মচারী রিদিতার শাড়ির কুচি ঠিক করে দিয়েছে। ফটোশুট আবার শুরু হয়। রিদিতা ফটোশুট শেষ করে অফিস থেকে বেরিয়ে চলে যায়। গাড়ির মধ্যে বসে আছে রিদিতা আর মনে মনে ভাবছে অবশেষে তার প্রতিশোধ পূর্ণ হয়েছে। রিদিতা আসলে শুভ্র সেদিনকার আচরণের কারণেই গতকাল শুভ্রর কাছাকাছি গিয়েছিল, যাতে করে শুভ্রর উপরে কিছুটা পজিটিভিটি দেখালে শুভ্র তার প্রতি পজিটিভিটি দেখাবে, আর রিদিতা সেই সুযোগটা কাজে লাগিয়ে শুভ্রর উপরে প্রতিশোধ নেবে। রিদিতার গতকালের সবকিছু একটা প্ল্যান ছিল, কিন্তু যদিও অবশ্য রিদিতা প্রতিশোধের জন্য গতকাল এমন করেছিল, কিন্তু সে সত্যিকার অর্থেই গতকাল শুভ্রর কাছাকাছি গিয়ে কন্ট্রোল হারিয়ে ফেলেছিল। নেশায় আসক্ত হয়ে পড়েছিল শুভ্রর। তবে যত যাই হোক, প্রতিশোধ নিতে পেরে রিদিতা চরম খুশি। রিদিতার সাথে জোর খাটানোর ফল সে শুভ্রকে বুঝিয়ে দিয়েছে। অন্যদিকে রিদিতা ফটোশুট শেষ করে চলে যাওয়ার পর আহনাফ শুভ্রর কেবিনে যায়, কিন্তু কেবিনে যাওয়ার পরক্ষণেই আহনাফ দেখে শুভ্র টেবিলের ওপরে 2 পা তুলে দিয়ে বসে বসে সিগারেট টানছে। পুরো রুমে সিগারেটের গন্ধে ভরে গিয়েছে। সেই সাথে শুভ্রর আশেপাশে 3-4টা সিগারেটের উচ্ছিষ্ট অংশ পড়ে আছে। আহনাফ শুভ্রর অবস্থা দেখে তাড়াতাড়ি কেবিনের দরজা আটকে দিয়ে শুভ্রর কাছে যায়। শুভ্রর কোনো হেলদোল নেই আহনাফকে দেখার পরেও।
নিজের মতো সিগারেট টানায় ব্যস্ত সে। মনে হচ্ছে যেন এটা শুভ্রর নিজের অফিস। আহনাফ শুভ্রর অবস্থা দেখে তার কাছে গিয়ে বলে, শুভ্র, এত সিগারেট একসাথে খেলে তোর তো অবস্থা 12টা বাজবে। এত সিগারেট একসাথে কেউ খায়? আমার অবস্থা আর কি 12টা বাজবে? হৃদিতা ইতিমধ্যেই তো আমার মান সম্মানের অবস্থা যা 12টা বাজার তা বাজিয়ে দিয়েছে। শুভ্র, তুই কি ভাবছিস রীতিতে তোর সাথে ওইরকমটা করে খুব মহৎ হয়ে গিয়েছে সে? শোন, সেও তো ওইরকমটাই ভাবছে, কিন্তু বন্ধু, সত্যিটা হচ্ছে সে তোকে অপমান করে উল্টো নিজের ইজ্জত আরও কমিয়েছে। একজন পুরুষ সবসময় তার অর্ধাঙ্গিনীকে আগলে রাখবে, এটাই স্বাভাবিক, আর তুই সেটাই করেছিস। কিন্তু সে সেটার কদর না করে উল্টো যে বাজে ব্যবহারটা করেছে, সেটা করে সে নিজের ইজ্জতটাই আমার অফিসের কর্মচারীদের সামনে খসিয়েছে। একজন স্ত্রী কখনোই তার স্বামীর প্রতি এতটা নির্দয় হতে পারে না। আর রীতিতার আচরণের ফল সে দেখবি সময় মতন ঠিকই পেয়ে যাবে। আর তুই মেকআপ আর্টিস্টের বিষয় নিয়ে মন খারাপ করিস না। আমি পরবর্তীতে মেকআপ আর্টিস্টকে ইশারা করে সরিয়ে দিয়ে একজন মেয়ে এমপ্লয়কে দিয়ে রীতিতার শাড়ি ঠিক করিয়েছি। শোন, তোর কথাগুলো যুক্তিসঙ্গত, কিন্তু তোর কথাগুলো আমার জন্য কতটুকু মাইনে রাখে তা আমার জানা নেই। কারণ হৃদিতার আচরণে তাকে নিয়ে ভাবতেও আমার বিবেকে লাগছে এখন। তবে আহনাফ শোন, তোকে কিছু কথা বলি। আমি তোর কোম্পানিতে সামান্য বেতনের চাকরি করি, যদিও বেতনটা সামান্য না, কিন্তু হৃদিতার জন্য সেটা একদম তুচ্ছ। তাই সে আমাকে সাধারণ ভেবে তুচ্ছ তাচ্ছিল্য করছে, আমাকে কটাক্ষ করে কথাবার্তা বলছে। কিন্তু হৃদিতার ধারণাতেও নেই আমার মতন সাধারণ মানুষ যদি পরিপূর্ণ আয়োজন করে তার বিরুদ্ধে মাঠে নামি, তাহলে তার শরীরের ডাইসও চেঞ্জ হয়ে যাবে। এমনকি তার শরীরে শিরায় উপশিরায় যত দেমাক আর অহংকার বাসা বেঁধে আছে সব আমার সামনে এসে ছিটকে পড়তে বাধ্য হবে। কারণ সাধারণ মানুষরা ধৈর্যের বাঁধ ভাঙলেই ক্ষেপে ওঠে, আর তারা যখন ক্ষেপে তখন তারা কিন্তু 12টা বাজিয়ে দেওয়া ছাড়া শান্ত হয় না। থাক, বাদ দে রীতিতার কথা। কারণ যে স্বামীর কদর করতে পারে না, তার মতো নির্বোধী পৃথিবীতে আর একটাও নাই। সে শুধু অর্থ সম্পদের দিক থেকে বড় লোক, মনের দিক থেকে নয়। তুই ওর বিষয় নিয়ে এত সব ভাবিস না তো। সমস্ত কিছু সৃষ্টিকর্তার হাতে ছেড়ে দে। হিসেবটা তিনি সময় মতন রীতিতাকে বুঝিয়ে দেবে। আচ্ছা, এবার সিগারেট খাওয়া বন্ধ কর। এত সিগারেট খাওয়া স্বাস্থ্যের জন্য মোটেও ভালো না। সিগারেট নিবা তুই। আমি তোর কেবিন পরিষ্কার করতে মানুষ পাঠাচ্ছি। শুভ্র আহনাফের কথা মতন সিগারেট খাওয়ায় থামিয়ে দেয়। আহনাফ গিয়ে কেবিন পরিষ্কার করার জন্য লোক পাঠায়। লোক এসেছে কেবিন পরিষ্কার করতে। শুভ্র কেবিন থেকে বেরিয়ে কিছু সময়ের জন্য বাহিরে চলে যায়। অপরদিকে রীতিতা শুভ্রকে শায়েস্তা করে খুশি মনে অফিসে বসে ফোন টিপছে। এমন সময় রীতিতার কাছে একটা ফোন আসে। রীতিতা স্বাভাবিকভাবে ফোনটা রিসিভ করে, কিন্তু ফোন রিসিভ করার পর কথাগুলো শুনে রীতিতা মারাত্মকভাবে চমকে ওঠে। রীতিতা অবাক হয়ে ভাবতে থাকে তার মা তাহেরা বেগম হঠাৎ এসব কথা কেন বলছে। অপরদিকে তাহেরা বেগম মেয়ের কাছ থেকে কোনো উত্তর না পেয়ে আবারও জিজ্ঞেস করেন, কি হলো? কথার উত্তর করছিস না কেন? শুভ্র কি হয়েছে? তুই কি তাকে কিছু বলেছিস? রীতিতা বুঝে উঠতে পারছে না পরিস্থিতি কোন ধারাবাহিকতায় চলছে। কারণ তার মায়ের কথার ধরনে সে নিশ্চিত হতে পারছে না তার মা তাহেরা বেগম কি শুভ্রর সাথে করা আচরণের কথা জানতে পেরেছে, নাকি এমনিতেই স্বাভাবিকভাবে প্রশ্নটা করেছে। তাই সে কোনো উত্তর না দিয়ে বিষয়টা বুঝতে কৌশলে কথার মোড় ঘুরিয়ে তার মায়ের কাছে পাল্টা প্রশ্ন করে, মা, কি হয়েছে একটু খুলে বলো তো। আমি না কথার আগা মাথা কিছুই বুঝে উঠতে পারছি না। এই তো একটু আগে শুভ্রর সাথে আমার কথা হয়েছে। শুভ্র আমায় ফোন করে বলল সে নাকি তোর যোগ্য ছেলে নয়, তোর সাথে কখনোই নাকি শুভ্রর যায় না। তুই তার থেকেও ভালো কাউকে ডিজার্ভ করিস। শুভ্র থেকেও নাকি আরও ভালো ভালো ছেলে আশেপাশে চোখ বুলালে অসংখ্য পাওয়া যাবে। আর তার সাথে তোর বিয়ে হলে তোর কারণে তোকে তার কারণে তোকে নানান জায়গায় জলিল বা সম্মানহানি হতে হবে। তাই আমার কাছে অনুরোধ করলো আমি যেন বিয়ের সম্বন্ধটা ভেঙে দিই। সে আসলে তার মায়ের দিকে তাকিয়ে বিয়ের সম্বন্ধটা নাকি ভাঙতে পারছে না। কি, শুভ্র এইসব কথা তোমায় ফোন করে বলেছে? দাঁড়াও, ওর হিসেব নিকেশ করছি। আমার সূত্র আমার উপরে প্রয়োগ করার মজা তাকে আমি বোঝাবো। কত বড় সাহস সে তোমায় ফোন করে এটা সেটা বলে। শুভ্রকে তো আমি ছাড়বো না। রীতিতা, মুখের ভাষা ঠিক করে কথা বল। মনে রাখবি সে তোর জামাই হতে চলেছে। তোর যতই অর্থ সম্পদ থাকুক না কেন, জামাইয়ের থেকে বড় আর কিচ্ছু না। জামাই তোর উপরে সন্তুষ্ট না থাকলে তুই নারী হিসেবে কলঙ্ক। কি হবে এত টাকা পয়সা দিয়ে? মৃত্যুর পর যারা তোর হিসাব নিকাশ করবে
তারা তোর দুনিয়ার অর্জনকৃত টাকা দেখে এটা বলবে না যে সে অর্থ সম্পদশালী, তাকে ছেড়ে দাও। তুই মাটির উপরে শ্বাস নিয়ে বেঁচে থাকা অবস্থায় কি কর্ম করেছিস, কিভাবে মানুষের সাথে আচরণ করেছিস সেটাই দেখবে। আর শুভ্র আমায় যেই টোনে কথাগুলো বলেছে তাতে আমি নিশ্চিত তাকে তুই বিরাট বড় কোনো কষ্ট দিয়েছিস। অবশ্যই আমি তার থেকে জানতে চেয়েছিলাম কি হয়েছে, কারণ সব কিছুই তো ঠিক ছিল। হুট করে সব কিছু ঠিক হওয়ার পর এমন যুক্তিটা দেখানোটা তার বেমানান, কিন্তু সে আমায় কিছু বলেনি। আমি এতে করে আরও নিশ্চিত হয়েছি তুই হয়তো তার সাথে কোনো খারাপ আচরণ করেছিস। শোন, আমি তোর কাছে কোনো কৈফিয়ত চাইব না, তবে তোকে এইটুকু বলবো, কোনো কিছু করে থাকলে সেটার কারণে শুভ্রর কাছে ক্ষমা চেয়ে নিবি। এবার আমি ফোন রাখলাম। আমি ঘরের কিছু কাজকর্ম করছি, আর তুই ও হয়তো অফিসে কাজ করছিস, তাই তোকে আর বিরক্ত করলাম না। রিদিতা আর কিছু বলে না। তাহেরা বেগমের কথাগুলো শোনার পর শুভ্রর উপরে চরম মাত্রায় রাগ জন্মেছে রিদিতার, কিন্তু রিদিতা রাগকে কন্ট্রোল করে নিজেকে শান্ত রেখে বিষয়টা নিয়ে ভাবে। কিছুটা সময় নিশ্চুপ হয়ে চেয়ারের উপরে বসে বসে বিষয়টা নিয়ে ভেবে সময় কাটায়। কিছু সময় পর ফোনের কন্ট্যাক্ট লিস্ট থেকে আহনাফের নাম্বার বের করে আহনাফকে কল লাগায়। 1-2 বার রিং পড়তেই আহনাফ ফোন রিসিভ করে। রিদিতা ফোন রিসিভ হওয়ার পর আহনাফকে বলে, আহনাব, আমি আসলে আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী আজকে তোমার অফিসে তামাশা করায়। আমার না তোমার অফিসের পরিবেশটা বিগড়ানো মোটেও উচিত হয়নি। আরে ছাড়ো, ওসব তেমন বড় কিছু না। আচ্ছা আহনাব, শোনো না, তোমাকে আমার কিছু বলার আছে। হ্যাঁ বলো, কি বলবে? আমি না আসলে আজকের আচরণের জন্য শুভ্রর কাছে সরি বলতে চাচ্ছি, কিন্তু কিভাবে বলবো বুঝে উঠতে পারছি না। রিদিতা, আমি জানি তোমাকে হয়তো কথাগুলো বলা আমার স্বার্থের জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে, তবু আমি একজন মানুষ হিসাবে বিবেকের তাড়নায় পরে তোমাকে কথাগুলো বলছি। আজ তুমি শুভ্রর সাথে এরকমটা না করলেও পারতাম। তোমার শরীরে পরপুরুষের হাতের ছোঁয়া লেগেছে বলেই বেচারা সেই বিষয়টা ইগোতে লেগেছে। আর এমনটাই হওয়া কিন্তু স্বাভাবিক। প্রতিটা পুরুষের একটাই ধর্ম, সে তার অর্ধাঙ্গিনীর পাশে কারো ছায়াও সহ্য করতে পারে না। প্রতিটা পুরুষ চায় তার অর্ধাঙ্গিনীর ছায়াও যেন তার গণ্ডের ভিতরে সীমাবদ্ধ থাকুক। সেখানে তার অর্ধাঙ্গিনীর শরীরে অন্য কারো হাতের স্পর্শ লেগেছে, সেটাতে তো তার পুরাবেই। সে কারণে সে হয়তো একটু রিয়্যাক্ট করে ফেলেছে, কিন্তু আমার মতো তোমার এতে আরো খুশি হওয়ার কথা ছিল, কারণ তোমার ব্যক্তিগত পুরুষটা তোমার প্রতি যত্নশীল। কিন্তু তুমি সেটা না করে, যেটা কারোর ধারণা তো ছিল না সেটা করেছ। রিদিতা, শুভ্র তোমার ফিউচার হাজবেন্ড। এদিকটা থেকে আমার মতে এতে শুধু শুভ্র নয়, তোমার নিজের সম্মানেরও আঘাত এনেছো তুমি। এখন তুমিই বলো, এত সব হওয়ার পর তোমাকে পরামর্শ দেওয়ার মতন আমার কাছে আর কী অবশিষ্ট আছে? আহনাব, আমি মানছি আমি ভুল করেছি, কিন্তু যেটা করে ফেলেছি সেটাকে আর কিভাবে শুধরাবো বলো? আমার জানা মতে তো আর কোনো রাস্তা নেই শুভ্রর কাছে ক্ষমা চাওয়া ছাড়া। এই কারণেই তোমার কাছে পরামর্শ করছি। রিদিতা, আমার নিজেরও মাথা কাজ করছে না, কি বলবো তোমায় আমি। আচ্ছা আহনাব, শোনো, তোমাকে এত টেনশন করতে হবে না। তুমি আপাততর জন্য শুভ্রর কাছে আমার সরিটা একটু পৌঁছে দাও প্লিজ, বাকিটা আমি দেখে নিচ্ছি। আমি কেন সরি বলবো? তুমি তো চাইলে আমাকে দিয়ে না বলে নিজে শুভ্রকে ফোন করে সরি বলতে পারো। আহানা, প্লিজ না করো না। আমি আসলে কোন মুখে সরি বলবো সেটাই বুঝে উঠতে পারছি না, তাই তোমাকে বলেছি। তুমি প্লিজ 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 আমার হয়ে এক্ষণের জন্য শুভ্রকে একটু সরিটা বলে দাও। আচ্ছা ঠিক আছে। রিদিতা ফোন রেখে দেয়। আহনাফ রিদিতার সাথে কথা শেষ করে শুভ্রর কেবিনে চলে যায়। শুভ্র বসে বসে কাজ করছে। রিদিতার চক্করে শুভ্রর আজকে কাজের অনেক ব্যাঘাত ঘটেছে, সে কারণে শুভ্র মনোযোগ সহকারে কাজ করছে, কিন্তু আহনাফকে দেখে কাজ থামিয়ে বলে, আহনাব, কিছু বলবি? হ্যাঁ, কিছু বলার ছিল তোকে। কি বলবি বল। রিদিতা ফোন করেছিল একটু আগে আমায়, সে তার আচরণের জন্য সরি বলেছে তোকে। দেখ শুভ্র, আমি জানি সে যা করেছে সেটার পর সরি বলাটা একদম বেমানান, এমনকি 1000 বার সরি বললেও তার করা আচরণের ভর্তুকি সে দিতে পারবে না, তবুও তোকে বললাম। আহনাব, রিদিতার ব্যাপার নিয়ে কোনো কিছু শোনার মতন ইচ্ছা আমার নেই। অন্য কিছু বলার থাকলে বল। আমার ওই মেয়ের কথা নাম শুনতেই ঘৃণা লাগে এখন। না, আর কিছু বলার নেই। যেটা বলার ছিল সেটাতে তোর আপত্তি আছে, তাই আর কথা লম্বা করলাম না। তুই কাজ কর, আমি যাই এখন। ঠিক আছে। আহনাফ চলে যায়।
শুভ্র আবারও কাজে মনোনিবেশ করে। বিকালে অফিস ছুটি হলে শুভ্র অফিস থেকে বেরিয়ে যায়। অফিসের একটু সাইডে শুভ্রর বাইক রাখা। শুভ্র অফিস থেকে বেরিয়ে বাসায় যাওয়ার উদ্দেশ্যে বাইকের দিকে অগ্রসর হয়। আর তখনই দেখে রিদিতা গাড়ি নিয়ে অফিসের সামনে দাঁড়িয়ে আছে। শুভ্র কিছুটা অবাক হয় রিদিতাকে দেখে, কিন্তু সে সেটা রিদিতাকে বসতে না দিয়ে নিজের মতন বাইকের দিকে এগিয়ে যায়। ঠিক ওই মুহূর্তে রিদিতা পেছন থেকে এগিয়ে গিয়ে শুভ্রর হাত ধরে বলে, চলো আমার সাথে, তোমাকে নিয়ে একটা জায়গায় যাব আমি। হাত ছাড়ুন, আমার আর আপনার সাথে কোথাও যাওয়ার আগ্রহ নেই। না, তুমি আমার সাথে না গেলে তো তোমার হাত ছাড়বো না। দেখুন, বাড়াবাড়ি আমার পছন্দ না, তার উপরে আজকে আমার সাজা মিলছে বাড়াবাড়ি করতে গিয়ে। অনুরোধ, আমার হাতটা ছাড়ুন আর আমাকে যেতে দিন। না, তোমার হাত ছাড়বো না আমি। শুভ্র রাগ উঠে যায় রিদিতার আচরণে। নিজেকে আর সামাল দিতে না পেরে নিজের অনিচ্ছাতেই রিদিতার গালের মধ্যে চড় বসিয়ে দেয় শুভ্র। অফিস ছুটি হওয়ায় অফিসের অনেক কর্মচারীরা বাসায় যাওয়ার জন্য অফিসের সামনে দাঁড়িয়ে গাড়ির জন্য অপেক্ষা করছে, যে কারণে শুভ্র রিদিতার শরীরে হাত তোলায় বিষয়টা অনেকেই লক্ষ্য করে। কিন্তু শুভ্র কোনো ভ্রুক্ষেপ নেই। রিদিতার মান সম্মান প্লাস্টিক বানিয়ে দিয়েছে শুভ্র। রিদিতার লজ্জায় মুখ লুকাবার কথা, কিন্তু সে সেটা না করে উল্টো শুভ্রকে অবাক করে দিয়ে বলে, এখন তো শান্ত হও, আমি ভুল করেছি, সেটা শাস্তি পেয়েছি এখন আমি। আমার আসলে তখন ওই রকমটা করা তোমার সাথে মোটেও উচিত হয়নি। আমি ভুল করেছি শুভ্র, আর আমার সেই ভুলের যথাযথ মাসুল এখন আমি পেয়েছি। এবার তো রাগটা কমাও। শুভ্র অবাক হয় রিদিতার আচরণে। রিদিতাকে থাপ্পড় মারার পরেও রিদিতা সেটা নিয়ে কিছু বলল না। সেই বিষয়টা শুভ্রকে বেশ ভাবাচ্ছে। শুভ্র অবাক হয়ে রিদিতাকে বলে, আপনি কি চান আমার কাছে? তোমায় নিয়ে একটা জায়গায় যেতে চাচ্ছি, সেটা তো আগেই বলেছি। দেখুন, আমি আপনার সাথে কোথাও যাব না, আমি এখন বাসে যাব, আর আপনিও আপনার কাজে চলে যান। শুভ্র, তোমার রাগ হয়তো এখনো কমেনি। তুমি একটা কাজ করো, আমার গালে কষে আরও একটা থাপ্পড় লাগিয়ে দাও, তাহলে যদি তোমার রাগটা একটু কমে। এরপরেও তুমি অন্তত আমার সাথে একটু যেও। শুভ্র রীতিমতো আরো অবাক। রিদিতার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে কোনো কথাবার্তা ছাড়া। রিদিতা শুভ্রকে হালকা করে নাড়া দিয়ে বলে, কি হলো, কথা বলছো না যে? শুভ্রর হুঁশ ফিরে আসে। শুভ্র নিজের বেখেয়ালিপানা দূর করে রিদিতাকে বলে, আচ্ছা, আমি যাব আপনার সাথে, কিন্তু আপনি আমায় একটা কথা বলুন তো, আপনার মতলবটা কি? আপনি হুট করে এত ভালো ব্যবহার কেন করছেন আমার সাথে? উত্তরটা একদম সিম্পল, আমি ভুল করেছি, তাই সেটা এখন শোধরানোর চেষ্টা করছি। আপনার কথাটা ঠিক বুঝলাম না। চলো আমার সাথে, তাহলেই বুঝতে পারবে। শুভ্র রিদিতাকে যেতে সম্মতি জানায়। রিদিতা শুভ্রকে সঙ্গে করে নিজের গাড়িতে নিয়ে গিয়ে শুভ্রকে পাশের সিটে বসিয়ে নিজেই গাড়ি ড্রাইভ করতে শুরু করে। রিদিতার মুখে ভিন্ন রকমের এক হাসি। শুভ্র চুপ করে পাশের সিটে বসে আছে। রিদিতা শুভ্রকে কোথায় নিয়ে যাচ্ছে শুভ্র কোনো আইডিয়া নেই, কিন্তু তার মনের ভিতরে খসমস করছে, কারণ মানুষের ছলনা বোঝা একদম মুশকিল, তাও আবার রিদিতার মতন মেয়ের। যেই মেয়ে একটু এদিক সেদিক হওয়া মাত্রই রিয়েক্ট করে বসে, সেখানে তাকে থাপ্পড় মারার পরেও সে এত মিষ্টি আচরণ করছে। শুভ্রর মনে খটকা লাগতে শুরু করেছে। রিদিতার মনে আসলে কি চলছে সেটা শুভ্র বুঝে উঠতে পারছে না। তবে কেন জানি শুভ্রর মনে হচ্ছে সামনে তার বিরাট একটা বিপদ আসতে চলেছে। শুভ্র যেন আগে থেকে বিপদের পূর্বাভাস পাচ্ছে, তবে এক্স্যাক্টলি কি হতে চলেছে সেটা শুভ্র আর কিছুটা সময় গেলেই টের পাবে। শুভ্রর মনের ভেতরটা আনচান করলেও শুভ্র নিজেকে শান্ত করে বসে থাকে। রিদিতা কিছুক্ষণ গাড়ি ড্রাইভ করে একটা জায়গায় গিয়ে গাড়ি দাঁড় করায়। শুভ্র সামনের দিকে তাকাতেই আশ্চর্যের চরম সীমায় পৌঁছায়। শুভ্রর মনের মধ্যে চলতে থাকা খসমচানিটা মাত্রা আরো বেড়ে যায়। রিদিতা শুভ্রকে হাইফাই এক রেস্টুরেন্টে নিয়ে এসেছে। শুভ্রর অকেজো হয়ে থাকা মস্তিষ্কে আরো বেশি ফাটা পড়ে। শুভ্র বুঝে উঠতে পারছে না রিদিতা তাকে এখানে কেন নিয়ে এসেছে। রিদিতা গাড়ি থামিয়ে শুভ্রকে নিয়ে রেস্টুরেন্টের ভিতরে চলে যায়। শুভ্র রিদিতার সাথে রেস্টুরেন্টের ভিতরে প্রবেশ করে দেখে এত বড় রেস্টুরেন্টের মধ্যে সে এবং রিদিতা আর রেস্টুরেন্টের ওয়েটাররা ছাড়া আর কেউ নেই। শুভ্র যথারীতি আরো অবাক হয়ে যায়।
তবে সে হৃদিতার কাছ থেকে কোনো প্রকার উত্তর খোঁজার চেষ্টা করে না। হৃদিতা শুভ্রকে সঙ্গে করে রেস্টুরেন্টের ভিতরে নিয়ে যাওয়ার পর শুভ্রকে নিয়ে একটা টেবিলে বসে। দুজনে বসার খানিক বাদেই রেস্টুরেন্টের একজন ওয়েটার তাদের কাছে আসে। হৃদিতা সেই ওয়েটারটাকে চোখের ইশারায় কিছু একটা বলে। ওয়েটার সাথে সাথে সেখান থেকে চলে যায়। কিছু সময় পর অনেক রকমের খাবার নিয়ে সেই ওয়েটার হৃদিতার সামনে দ্বিতীয়বারের মতন হাজির হয়ে খাবারগুলো টেবিলের ওপরে পরিবেশন করে। সেই সাথে হৃদিতার হাতে একটা কাগজ দিয়ে সেখান থেকে চলে যায়। রেস্টুরেন্টের ওয়েটারটা চলে যাওয়ার পর হৃদিতা কাগজটা আকাশের দিকে ঘুরিয়ে ধরে। ওয়েটারের দেওয়া কাগজটার মধ্যে বড় করে সরি লেখা। হৃদিতার এসব কর্মকাণ্ড দেখে শুভ্রর পক্ষে এবার আর চুপ করে থাকা সম্ভব হয় না। সে হৃদিতাকে বলে, এইসব কি? আসলে শুভ্র, আমার দুর্ব্যবহারের জন্য আমি তোমার কাছে ক্ষমা প্রার্থী। তোমার অফিসে আজকে আমি যা করেছি সেই সব করা আমার মোটেও উচিত হয়নি। আমার ক্ষমা করে দাও শুভ্র, আমার ভুল হয়ে গেছে। দেখুন, সব জিনিসের না ক্ষমা হয় না। উদাহরণস্বরূপ, আপনি এমন একটা জিনিসকে দুখণ্ড করলেন যেটা কখনোই আর জোড়া লাগানো সম্ভব নয়, কিন্তু আপনি সেটাকে আবার জোড়া লাগানোর চেষ্টা করছেন। তাহলে কি করে হবে বলেন? তদ্রূপ আপনি যে আচরণটা আজকে করছেন, এতে করে আমার সম্মান একদম ধুলোয় মিশে গেছে। হ্যাঁ, আমার সাথে সাথে আপনারও কিছুটা সম্মান গিয়েছে, তবে বেশি ক্ষতি আমার হয়েছে। প্রথমত, আমাকে থাপ্পড় মারার সাথে সাথে বাজে কথা শুনিয়েছেন। দ্বিতীয়ত, অফিসের কম বেশি সবাই জানে আপনার সাথে আমার বিয়ে হতে চলেছে। সেই সুবাদে অনেকেই ধারণা করছে আমার ভবিষ্যৎ স্ত্রী কেমন চরিত্রের অধিকারী। এছাড়া অনেকেই হয়তো এটাও ভাবতে পারে যে আমি টাকার লোভে পড়ে আপনাকে বিয়ে করছি। আমার সমস্ত সম্মান একদম শেষ। আর আপনার টুকটাক যেটুকু সম্মান নষ্ট হয়েছে, সেটাতে হয়তো আপনার কিছু আসবেও যাবেও না, কারণ আপনার সাথে তাদের সেভাবে দেখা হবে না। কিন্তু আমার চাকরির সুবাদে তাদের সাথে আমার রোজ দেখা হবে। এবার ভেবে দেখুন কতটা লোকসান করেছেন আপনি আমার। শুভ্র, সত্যি আমার ভুল হয়ে গেছে। আমি না আসলে এত কিছু ভেবেচিন্তে কিছুই করিনি। হুট করে ওই সময় আমার যেন কি হয়ে গিয়েছিল, কেমন যেন অদ্ভুত এক রাগ চেপে উঠেছিল আমার মধ্যে। তবে যাই হোক, তুমি আমায় ক্ষমা করে দাও।